সূর্য ডুবে গেছে প্রায় অনেকক্ষণ। চারিপাশে এখন আলোকশূন্য সন্ধ্যার বিষণ্ণ বাতাসের আনাগোনা। তবে সেই বাতাসের ছোঁয়া তোহার মন অবধি পৌঁছাতে পারেনি। কিশোরী মনটায় আজ খুশি খুশি আমেজ। গাড়ির মিরর গ্লাসে ফুটে ওঠা প্রতিচ্ছবিটার মধ্যে আটকে রয়েছে মুগ্ধ আখি যুগল। তিহারের পরিয়ে দেয়া গলার ছোট্ট লকেটটা গভীর নীলাভ রঙের, যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম। পাথরের আকৃতিটা এক ফোঁটা গড়িয়ে পড়া পানির মতো, আধো তম্রসায় বুকের উপর এক টুকরো সমুদ্রের মতো জলজল করছে পাথরটা। তোহাকে নিরবিচ্ছিন্নভাবে আয়নার দিকে যেয়ে থাকতে দেখে মুখ খুলল তিহান। বললাম, পছন্দ হয়েছে? তোহা দ্বিরুক্তি করল না, আর চোখে তাকিয়ে লাজুক হেসে মাথা নামিয়ে ফেলল। হাসলো তিহানও। খানিক বাদে গাড়ি ড্রাইভ করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আফসোস করে বলল, এই জিনিসটা দেওয়া উচিত হয়নি, বুঝলে? তোহা ভ্রুকুটি করল, কপালে ভাঁজ ফেলে অনুসন্ধিৎসু কণ্ঠে বলল। কেন? তিহান এবার বাঁকা হাসল। চট করে ঘাড় ফিরিয়ে লকেটটার উপর চোখ বুলিয়ে জ্বালাময়ী কণ্ঠে বলল। বেশিক্ষণ তাকিয়ে থাকলে তুমি আমাকে নির্লজ্জ বলবে। কিছুক্ষণ বোকা বোকা চাহনি দিয়ে অতপর কথাটা বুঝে যেতেই বিশ্রীভাবে মুখ কুঁচকে ফেলল তোহা। নড়ে চড়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল। ছি। বাসায় ফিরতেই আতিয়ার মুখোমুখি হয়েছে তারা। গেট খুলে তিহান আর তোহাকে দেখে সহাস্য মুখে ভেতরে আয় বললেও পর মুহূর্তেই চোখের কোণায় সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। দৃষ্টি তোহার লকেটটায়, হাত বাড়িয়ে তা দেখে নিলেন তিনি। অতপর তিহানকে উদ্দেশ্য করে বললেন, ভারী সুন্দর তো। এবারও জেদ করেছিল নাকি? আতিয়ার কৌতুকপূর্ণ স্বর আর বলার ঢং দেখি রসিকতাটা বুঝতে পারল তিহান। আগে তোহাকে শাড়ি চুড়ি কিনে দিলে সব সময় সে বলতো তিহু জেদ করে কিনেছে। তার বলা কথাটা দিয়ে তাকে জব্দ করার চেষ্টা করছে খালামণি। তিহান মাথা ঝুঁকিয়ে হেসে সহজ গলায় বলল, এবারও জেদ করার সুযোগ দিইনি খালামণি, জেদ করার আগেই কিনে দিয়েছে। তোহা বিস্ফোরিত নয়নে তিহানের মুখোপানে চেয়ে থাকলো। এই লোকের মুখে কিচ্ছু আটকায় না। নিজের খালামণির সামনেও এক প্রতি লজ্জা নেই। হাহ। হুড়মুড় করে পার হয়ে গেছে আরো কয়েকটা মাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে। তোহার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে 5 দিন আগে। কলেজ জীবনের সমাপ্তি হয়ে গেছে প্রায়। এখন শুধু বাসায় পড়াশোনা করবে, আর তারপর 3 মাস পর উচ্চ মাধ্যমিক। শীতকালের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে। আজকাল ভোরবেলায় কুয়াশার আচ্ছাদনে ছেয়ে থাকে শহর। দিনের বেলায় সূর্যের রাজত্ব কম। সুপ্তিকৃত মেঘের বেড়াজালে দিনের আলো আর ডালপালা ছড়িয়ে দিতে পারে না। রাত্রি প্রহরে মোটা শীতের কাপড় না পরলে কাঁপুনি ধরে যায়। গুমোট বিকেলবেলায় গোসলে ঢুকেছে তোহা। সকালে ঘুম থেকে উঠতে পারেনি। দুপুর পর্যন্ত কম্বল গায়ে দিয়ে বেঘরে ঘুমিয়েছে। তাও ঘুমটা পুরোপুরি হয়নি। আরো কিছুক্ষণ ঘুমোতে পারলে 16 কলা পূর্ণ হতো, কিন্তু তার আগে ফ্যানের আকস্মিক নষ্ট হয়ে যাওয়ার তা আর পূর্ণতা পায়নি। শীতকাল হলেও ফ্যান আর কম্বল ছাড়া ঘুম হয় না তোহার। দুপুর থেকে মেজাজ খারাপ থাকায় ভেবেছিল আজ গোসলটা বাদ দিবে, কিন্তু বিকেল হতেই নোংরা নোংরা বোধ করায় তা আর করতে পারেনি। কলিং বেলের শব্দে তুমুল উপদ্রবে বিছানা ছেড়ে উঠে গেল তুর্য। তুহা গোসলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছে কেউ বাসায় আসলে যেন গেট খুলে দেয়। আতিয়া দরজা আটকে ঘুমোচ্ছে, আর আরমান সাহেব বাসায় নেই, তাই তুর্যকেই যেতে হবে। দরজার বাইরে একটা অচেনা ছোকরা টাইপের ছেলের সাথে তিহানকে দেখে ভ্রু কুঁচকাল তুর্য। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহান বলল, তিহুর ঘরের ফ্যান নাকি নষ্ট হয়ে গেছে, খালামণি মিস্ত্রি রাখতে বলেছিল। তুর্য ভদ্রতার সহিত সরে দাঁড়ালো। আজকে সকাল থেকে রুম থেকে বের হওয়া হয়নি। সে জানতো না তোহার ফ্যান নষ্ট হয়েছে। জানলে আর তিহানকে কষ্ট করতে হতো না। সে নিজেই মিস্ত্রি নিয়ে আসতো। তোহার রুমের সামনে যে একটু দাঁড়ালো তিহান। নক করার জন্য হাত বাড়াতেই তুর্য মুস্কি হেসে বলল, তোহা গোসলে গেছে, ভেতরে যান, সমস্যা নেই। আস্তে করে দরজা খুলল তিহান। রুমে কেউ নেই, ব্যাপারটা শতভাগ নিশ্চিত হতেই তুর্য আর ছেলেটাকে ঢোকার জায়গা দিল। বাথরুম থেকে পানি ঢালার শব্দ আসছে অনবরত। এই বিকেল বেলায় মেয়েটার কিসের গোসল? সর্দি জ্বর বাঁধবে পড়ে। বিছানার উপর একটা টুল বসিয়ে তার উপর উঠে ফ্যানের যন্ত্রপাতি চালাচ্ছে ছেলেটা। তুর্য এটা ওটা এগিয়ে দিচ্ছে নিচে রাখা যন্ত্রপাতির ব্যাগটার থেকে। তিহান দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে।
তার কঠোর দৃষ্টি ছেলেটার দিকে, কিভাবে কি করছে এই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। বাথরুমের ভেতরের পানি পড়ার শব্দ বন্ধ হতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল তার। ছিটকিনি খুলে দরজাটা ফাঁক হতেই সচকিত দৃষ্টিতে সেদিকে তাকালো তিহান। কয়েক সেকেন্ড তোহার সদ্য স্নান করা পবিত্র মুখখানা আর স্নিগ্ধ ভেসা চুলগুলো দেখে নিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে গলা নামিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল, এখন না, একটু পরে বের হ। তোহা হতবিহ্বল কণ্ঠে আশ্চর্য হয়ে বলল, পরে মানে? আমি কি বাথরুমে দাঁড়িয়ে থাকবো? বের হতে দিন। চোয়াল শক্ত করে চোখ রাঙালো তিহান, বলল। মানা করেছি না? নিভে গেল তোহা। বাধ্য বের মতো দরজা আবারও আটকে দিয়ে থম ধরে দাঁড়িয়ে রইল বাথরুমের ভিতর। ঘরে মিস্ত্রি এসেছে, তা সে বুঝতে পেরেছে। ওয়াশরুমের ভেতর থেকেও সবই শোনা যায়, কিন্তু তাই বলে তাকে বেরোতে দেবে না তিহান? অদ্ভুত। প্রায় 10-15 মিনিট পরে ঘরের ভেতরের পুরুষালী কণ্ঠস্বরগুলো থেমে গেল। দরজায় কান পেতে সে বুঝলো মিস্ত্রি চলে গিয়েছে। কিছু বলার আগেই তিহান দরজায় নক করে বলল। এখন বের হ। তোহা বের হলো। পরনে লাল রঙা কামিজ, গায়ে ওড়না নেই। জামার লাল ওড়নাটা বালিশের পাশে রাখা, খুব সম্ভবত ভেতরে নিতে যেতে ভুলে গিয়েছিল। চুলগুলো এখনো ভেজা, গলায় ভেজা, পানিগুলো মুক্ত দানার মতো আকর্ষণ করছে। তিহান বিছানায় বসেছে, চোখ মুখ স্থির। আপনি কি পাগল নাকি? বিরক্তির সুরে কথাটা বলে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়ালো তোহা। চুলগুলো কানের পিছে গুজে তিহানের দিকে এগিয়ে আসতেই তিহান তাকে হাত টেনে পাশে বসিয়ে চুলে ডান হাতের 5 আঙ্গুল ডুবিয়ে দিয়ে বলল, তোমার ভেজা চুলে অন্য কারো নজর পড়বে, তা আমি কি করে হতে দেই? ছেলেটা ফ্যান ঠিক করতে এসেছিল, আমার ভেজা চুল দেখতে নয়। তা ঠিক, কিন্তু তুমি ওর সামনে বের হলে ওর নজর তো তোমার উপর পড়তো, তাই না? বলতে বলতেই তিহানের চোখ গেল তোহার গলার দিকে। তার দেয়া লকেটটা না দেখতে পেয়ে মুহূর্তেই দৃষ্টি শুরু হয়ে এলো। শক্ত কণ্ঠে সে বলল। তোমার লকেট কোথায়? তিহানের হঠাৎ রাশভারী কণ্ঠে চমকে উঠল তোহা। চোখ নামিয়ে আমতা আমতা করে ড্রেসিং টেবিলের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, ওই যে খুলে রেখেছিলাম, সাবান পানিতে যদি নষ্ট হয়ে যায়। তিহান সাথে সাথে চুল থেকে হাত সরালো। আদেশ সূচক কণ্ঠে বলল। নিয়ে আসো। তোহা চুপসে গেল পুরো দমে। তিহান যে রেগে আছে বুঝতে বাকি নেই। ধীর পায়ে উঠে গেল সে। লকেটটা এনে তিহানের হাতে না দিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আমি পরে নিচ্ছি, ভাইয়া এসে পড়লে কি ভাববে? কথাটা শেষ করার আগে হাত থেকে লকেটটা নিয়ে একটারে তোহাকে বিছানায় বসালো তিহান। ভেজা চুলগুলো একপাশে এনে লকেটটা পরানোর জন্য কাছে ঝুঁকে গেল। হুক না দেখে তো আর আটকাতে পারবে না। মুহূর্তে জমে গেল তোহা। তিহানের গাল আর কানের পাতা স্পর্শ করেছে। নিঃশ্বাসগুলো ছড়িয়ে পড়ছে ঘাড়ের কাছটায়। তোহা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে তিহান তাকে থামিয়ে দিয়ে প্রবল অধিকার নিয়ে বলে উঠল, আজ পরিয়ে দিচ্ছে, আর কখনো যেন খুলতে না দেখি। গোটা রাজধানী কুয়াশায় লেপ্টে আছে। ধোঁয়াটে সাদা পদার্থগুলো যেন পুরো শহরটাকে স্নান করিয়ে দিচ্ছে শীতের ঠান্ডা আলিঙ্গনে। পাখিদেরও ঘুম ভাঙেনি। তন্দ্রাচ্ছন্ন ঢাকা শহর। ফোনের রিংটোনে গভীর আরামের ঘুমে ব্যাঘাত ঘটে তোহার। গা ম্যাচ ম্যাচ করছে। গায়ের উপরে ভারী কম্বলটা সরিয়ে ওপাশ হতে শরীর সায় দিচ্ছে না। ফোনের রিংটোন বেজেই চলেছে, অবিশ্রান্ত বিরামহীন। তোহা ঘুরে সোজা হলো। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে শরীরের জড়তা কাটানোর নিষ্ফলক চেষ্টা করলো। পিট পিট করে আধ বোঝা চোখে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে তিহানের ভার ভার কণ্ঠস্বরে ডাক ভেসে আসছে। দেহ তোহা ঘুমের ঘোরেই হালকা গোঙালো, ঝাপসা স্বরে সাড়া দিল। কিছুক্ষণ মৌন মুখে চোখ বুজে তোহার ঘুমন্ত কণ্ঠটা অনুভব করার চেষ্টা করলো তিহান। এই তো আর মাত্র কয়েকটা মাস পরই সে রোজ সকালে এই কণ্ঠটা শুনবে। এই কণ্ঠের আদুরে বুলিতে তার ঘুম কাটবে। অতি সাদরে অপেক্ষা করা কিছু মুহূর্তে জর্জরিত হবে তার এতদিনের ধৈর্যশীল প্রেমিক মন। চোখ মেলল তিহান, নমনীয় কণ্ঠে আবদার করে বলল, একটু বাইরে আসবে, আমি অপেক্ষা করছি। তোহা উঠে বসল। লোকটার কোনো কথা আবদার অমান্য করার সাধ্য নেই তার। আজ পর্যন্ত এখনো তিহানের মুখের উপরে কোনো কথা বলেনি। অগত্যা চোখ গুজলে ঘুম কাটানোর চেষ্টা করল সে। দ্রুত বিছানা থেকে নেমে গায়ের শাল জড়িয়ে নিয়ে নিভু নিভু স্বরে উত্তর দিল, হুম, একটু দাঁড়ান, আসছি।
এ সময় নীরবতাটা বেশি থাকে, নিঃশ্বাস প্রশ্বাসগুলো যেন উচ্চরব সৃষ্টি করে ফেলে। রুমের দরজাটা আস্তে করে খুলল তোহা, নিঃশব্দে লক করে ঘুরে দাঁড়ালোই হৃৎপিণ্ডটা ধরাস করে লাফিয়ে উঠল। ঠিক তার পেছনেই তুর্য দাঁড়িয়ে আছে, চোখ মুখ ঢুলো ঢুলো। তোহা বিব্রত কিং কর্তব্য বিমর, লজ্জিত ভঙ্গিতে কিছু বলার আগেই তুর্য তাড়া দিয়ে বলল, জলদি আয়, দরজা আটকে দিয়ে আমি ঘুমাবো বোন। তোহা বিস্মিত, বাক্যহীন। পরিস্থিতিটার আগামাথা তার মাথায় ঢুকছে না। তুর্য কিভাবে জানলো সে বাইরে যাবে? তিহান বলেছে নিশ্চয়ই। ভাইয়ের সামনে কি একটা লজ্জা! ও আল্লাহ! কথা না বলে চুপচাপ দরজার কাছে গেল তারা। বেরোতেই দেখলো তিহান দাঁড়িয়ে আছে। তোহা গুটিসুটি পায়ে চুপটি করে দাঁড়ালো। কলা পাতা রঙের একটা সাদামাটা থ্রি পিসের ওপর কালো শাল জড়ানো, মাথায় জর্জেটের ওড়না দিয়ে ঘোমটা টানা। ঘুমের রেশ এখনো লেগে আছে চোখের কুল জুড়ে। তুর্য কণ্ঠে হাসি মাখা তবে তীব্র দৃঢ়ভাবে নিয়ে বলল, আমার বোনকে নিয়ে যাচ্ছেন তিহান ভাই, সময় মতো আবার ফেরত দিয়ে যেন কিন্তু। চাপা হেসে এলোমেলো চুলগুলোতে হাত চালালো তিহান, ফিচেল গলায় বলল, একসময় তো একবার নিয়ে যাব, তখন কি করবে? হেসে ফেলল তুর্য। দরজা আটকে দিতেই তোহা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আপনি এটা কি করলেন? কি করেছে? ভাইয়া কি ভাবছে? আমি তো আসছিলামই, আপনি ভাইয়াকে ডাকলেন কেন? তিহান এগিয়ে গেল, তোহার বাম হাতটা নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, তোমাকে নিয়ে একটু ঘুরবো, সময় লাগবে। এইভাবে ফ্ল্যাটের দরজা খুলে রেখে গেলে বিপদ হতে পারে। আর তোর যে কিছু ভাবেনি, আমার প্রেমিকা ওরফে হবু বউকে আমি নিয়ে যাচ্ছে। কে কি ভাববে তা ভেবে আমার কি? আপনি পাগল, সত্যি পাগল। তিহান হাসলো কেবল। তোহাকে কাছে টেনে সিঁড়ি ধরে নামতে নামতেই তোহা জিজ্ঞেস করল, এ সময় কোথায় নিয়ে যাবেন? জানি না, অলিতে গলিতে ঘুরে বেড়াবো, তোমাকে অনুভব করব, ব্যাস এতটুকুই। হাঁটবেন? তিহান ঠোঁট বাঁকিয়ে বলল, না, এবার রিক্সা ঠিক করে রেখেছি। তোমার তো পা ব্যথা হয়ে গেছে। রিক্সা চলছে ধীর গতিতে, কুয়াশায় আচ্ছাদন কাটিয়ে এগোনো মুশকিল। তবুও রিক্সাওয়ালা মামাটা পাক্কা চালক হওয়ায় বিশেষ ঝামেলা হচ্ছে না। আশেপাশে কোনো দোকান এখনো অবধি খোলেনি, ফোন বা ঘড়ি নেই সাথে, বিধায় সময়টাও বোঝা যাচ্ছে না। 6টা বোধহয় বাজেনি এখনো। শীতে কুকড়ে তিহানের সাথে ঘেঁষে বসেছে তোহা। তিহানের পরনে পাতলা টি শার্ট আর ট্রাউজার, চোখ মুখ একেবারে স্বাভাবিক। নির্বিকার চিত্তে তোহার এক হাত টেনে সেই হাতের দিকে তাকিয়ে তা নেড়ে চেড়ে যাচ্ছে সেই কখন থেকে, যেন শীত তাকে ছুঁয়ে দিতে অক্ষম। তোহার চোখ মুখ কুঁচকাল, বলল, আপনি এটা কি গায়ে দিয়ে এসেছেন? শীত করছে না? করছে না তো। কেন করবে না? তিহান ঘাড় ফেরালো। তোহার মুখের দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে আবিষ্ট স্বরে বলল, আমার উত্তাপটা যে আমার সাথে আছে, শীত আমি ছবি কি করে? শীতকালে রান্নাঘরে খুব আরাম বোধই হয়। আগুনের তাপে গরম গরম লাগে। সেই গরম গরম ভাবটা অনুভব করতেই রান্নাঘরে পদচারণ করল তোহা। আতিয়া বিকেল থেকেই কিছু একটা করছে, সে এতক্ষণ ঘরে পড়ছিল তাই জানে না। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়ালো। নাকে চিরপরিচিত কিছু একটার মিষ্টি ঘ্রাণ ভেসে আসতেই উৎসুক কণ্ঠে বলল, কি করছো আম্মু? আতিয়া মুচকি হাসলো, বলল, খুন্তিটা দে তো, পাটিসাপটা করছি। চওড়া হাসলো তোহা। খুন্তিটা এগিয়ে দিয়ে আতিয়ার পাশে দাঁড়াতেই আতিয়া দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, তোরও বানানো শেখা উচিত, তিহানটা খুব পছন্দ করে এইসব। তো বিয়ের পর করে খাওয়াবি। তোহা হতবুদ্ধি হয়ে গেল। এই লোকটার লাগামহীন কথাবার্তার ছোঁয়া তার পুরো পরিবারে লেগে গেছে। সবাই যেন তাকে লজ্জায় ফেলার ঘোর ষড়যন্ত্রে নেমেছে গাঁট বেঁধে। সে কি করবে, কোথায় মুখ লুকাবে? তিহানের বুকে? ভাবনার সুতো ছিল। আতিয়া 3টে গরম পিঠা বাটিতে তুলে তোহার হাতে ধরিয়ে বলল, ছেলেটাকে দিয়ে আয়। তিহানের রুমে ঢুকতেই একটা লোমশ তুলতুলে কিছু পা ছুঁয়ে যেতেই তুমুল গতিতে লাফিয়ে ওঠে তোহা। চোখ মুখ খিচে গগন বিদারী চিৎকার করতেই কেউ একজন পাশ থেকে তাকে বুকে টেনে নেয়। সস্নেহে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে বলল, বিড়াল ওটা, ভয় পায় না। তোহা স্থির হয়। ভয়টা হয়তো কমেছে কিছুটা। তিহান তাকে ছেড়ে দাঁড়ায়। তোহা জোরে শ্বাস নেয়, বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে খুঁজতে ভীত কণ্ঠে বলে, কোথায় বিড়াল?
তিহান আচমকাই হাসে। মেয়েটা এত বেশি ভয় পায়। তোহার হাত থেকে কাচের বাড়িটা খুব সন্তর্পণে নিজের হাতে নিয়ে নেয় সে। হাতে উঁচিয়ে ইশারা করে বলে, ওই তো বেচারা বসেছে। কালো সাদা রঙের একটা মাঝারি আকারের বিড়াল, সবুজ চোখ, বিছানার মাঝে বসে গা চাড়ছে। তোহা চিনে বিড়ালটাকে। সে যে একবার তিহান পথ থেকে বাঁচিয়েছিল এই বিড়ালটা। এরপর থেকে তাদের বাসার নিচতলার গ্যারেজেই থাকতো। দারোয়ান চাচা খেয়াল রাখতো। তিহান বোধহয় খাবার দাবারের টাকা দিয়ে আসতো, সে জানে না ঠিক। তখন অবশ্য বিড়ালটা ছোট ছিল অনেক, এখন বড় হয়েছে। তোহা সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি ওকে ঘরে এনেছেন কেন? শীত পড়েছে তো, গ্যারেজ অনেক ঠান্ডা থাকে, ওর থাকতে কষ্ট হয়, তাই ভাবলাম নিয়ে আসি, আমার সাথে ঘরে থাকুক। বলতে বলতে বিছানায় যেয়ে বসলো তিহান। তোহাও গেল কাছাকাছি। বিড়ালটার শরীরে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বিছানায় বসলো। বলল, আপনাকে কামড় দিলে? অলরেডি খামচে দিয়েছে, এত রাতে নিয়ে ঘুমিয়েছিলাম, পিঠটা আঁচড়ে কিছু রাখেনি। আল্লাহ, দেখি। আটকে উঠল তোহা। তিহান হাসল। একটানে গায়ের টি শার্ট খুলে নিয়ে পিঠ দেখিয়ে বলল, তোমার কাজটা তোমার আগে বিড়ালটা করে দিল, দুষ্টু বিড়াল। রসিকতাটা গায়ে মাখল না তোহা। ব্যথাতুর নয়নে চেয়ে থেকে তৎক্ষণাৎ উঠে গেল। সেন্টার টেবিলের নিচের অংশ থেকে ফার্স্ট এড বক্স বের করে মলম হাতে এগিয়ে আসলো। তারপর অবিলম্বে লাল হওয়া অংশগুলো মলম লাগাতে লাগাতে কান্নামাখা কণ্ঠে বলল, বেশি জ্বলছে। তিহান দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল, জ্বলছেই না। একদম মিথ্যা বলবেন না। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, অসহ্যকর। আপনি এরকম কেন? তিহান এবারও হাসল। মেয়েটা এক সময় সব সময় তাকে এভাবে শাসন করবে, তার পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে। অদ্ভুত তো, তার হঠাৎ এত লজ্জা লাগছে কেন? দিন গড়িয়ে গেছে, বছর ঘুরেছে। গত মে মাসে শেষ হয়েছে তোহার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ব্যস্ততারা ছড়িয়ে নিয়েছে। তোহার এখন অফুরন্ত সময়। মনে মনে চলছে বিয়ের মৌসুম। এ মাসের শেষেই খুব সম্ভবত তাদের কাবিন হয়ে যাবে। ঋতুর পালাবদল ঘটেছে। শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা, অতঃপর প্রকৃতি সিক্ত করতে আবারও এসেছে শ্রাবণ মাস। আকাশ কাঁপিয়ে জলধারা নামে আজকাল। মেঘে মেঘে বিস্তর রেশারেশি করে পরিবেশ অভিমানগুলো বৃষ্টির রূপে ঝরে পড়ে যায় ধরণী গায়ে। ধরিত্রী মাতা তা সাদরে বরণ করে নেয় দু হাত মেলে। প্রকৃতি ভিজে ওঠে। কাদামাটির গন্ধ, বীজ ঢালার রাস্তায় ছড়িয়ে থাকা জলরাশি, চকচক করে ওঠা সবুজ গাছটার মগডালে সরু সরালে রোদ রোশনি, সবটা যেন এই চিরচেনা প্রকৃতিটিকে নতুন করে একেবারে শুদ্ধতম রূপে ভালোবাসতে শেখায়। শ্রাবণ মানে তো বৃষ্টি, আর বৃষ্টি মানে প্রেম। সুতরাং এই শ্রাবণের সময় বর্ষণে অপরিবর্তিত এক নাম, প্রেম বর্ষণ। মায়ের ঘরের বিছানায় বসে পা দোলাচ্ছে তোহা। তাকে বসিয়ে রেখে কাঠের আলমারি হাঁ করে খুলে আধ ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করছে আতিয়া। মাঝে মাঝে দু একবার বিড়বিড় করে, রাখলাম কোথায়, পাচ্ছি না কেন? এই ধরনের স্বগৌক্তিক আওড়াচ্ছে। তোহার চোখ মুখ পুতুলের ন্যায় শান্ত, নিশ্চল। কিছু বলতে গেলেই তাকে মৃদু ধমকের সুরে চুপ করিয়ে দিচ্ছে আতিয়া। ড্রয়িং রুম থেকে ছেলেদের হাসি ঠাট্টার শব্দ কানে আসে। তার খালুরা, ভাইয়ারা সবাই বসেছে ড্রয়িং রুমে। কাবিন হবে আগামীকাল, মানে শুক্রবারে। আগে বিয়েটা পড়িয়ে রেখে তারপর বাদবাকি হলুদ বিয়ের আনুষ্ঠানিক জমকালো আয়োজন শুরু হবে পরের সপ্তাহে। আদরের ছোট মেয়ের বিয়ে বলে কথা। আরমান সাহেব পারলে মাসখানেক আগে থেকেই ঘর বাড়ি সাজিয়ে ফেলেন, কিন্তু তা করলে লোকে তাকে পাগল বই কিছুই বলবে না। আতিয়ার হাতে তার বিয়ের ওড়নাটা, সিঁদুর ভাঙা ওড়নায় সোনালি কাজ করা পার। সেই 25-26 বছর আগের যুগেও আরমান সাহেব বেশ রুচিশীল ছিলেন। বিয়ের শাড়ি গহনার সাথে এই ওড়নাটাও দিয়েছিলেন। দামি দামি শাড়ি গহনার ভিড়ে এই ওড়নাটাই বেশি মন কেড়েছিল যুবতী আতিয়ার। ওড়নাটা এতকাল বেশ সযত্নে তুলে রাখা ছিল আলমারির নিরাপদ এক কোণে। নিশার বিয়ের সময় অবশ্য বের করেছিল আতিয়া, কিন্তু নিশা সাপ মানা করে দিয়েছিল যে সে এইসব পুরনো যুগের ওড়না পরবে না। কষ্ট পেলেও আতিয়া জোর করেনি। হাতের 5 আঙ্গুল তো আর সমান হয় না। তখন এটা আবার তোহার জন্য যত্ন করে তুলে রেখেছিলেন উনি। তোহা যেন বিয়ের দিন তার মায়ের ওড়না মাথায় দেয়, এমন একটা সত্য ইচ্ছা তার আছে। যদিও সে জোর করবে না, তবে তার দৃঢ় বিশ্বাস ছোট মেয়ে মায়ের ইচ্ছার মান রাখবে।
আতিয়া এগোলো, মিষ্টি হেসে পেছন দিয়ে দু হাতে ওড়নাটা মেলে ধরে তোহার মুখের দিকে চেয়ে অদ্ভুত একটা মোলায়েম আবদার করে বলল। পড়াই। কিছুক্ষণের জন্য একরকম মোহে চলে গেল তোহা। মায়ের এমন কণ্ঠ সে আগে শোনেনি। খানিক বাদে নিজের গায়ের ওড়না দিয়ে টানা ঘোমটাটা নামিয়ে মাথা নোয়ালো সে। মেয়ের সম্মতি বুঝতেই ঠোঁটে প্রগাঢ় হাসির ঝলক খেলে উঠল আতিয়ার। চোখের কোণায় চিকচিকে অশ্রুকণা দিয়ে ধীর গতিতে ওড়নাটা তোহাকে পরিয়ে দিল আতিয়া। মুখ নামিয়ে মন ভরে তোহাকে দেখে নিয়ে কপালে স্নেহের চুমু খেয়ে বলল। মাশাল্লাহ। তোহা হাসল। এ হাসিতে যেন মুক্ত ঝরে। মামের এহেন মুহূর্তে বাধা হয়ে সশব্দে দরজা খুলে ভেতরে আসলো স্বর্ণালী। বলল। খালুর চশমা কোথায় খালামণি? খালু যাচ্ছে। আতিয়া উঠে দাঁড়ালো। খুব সন্তর্পণে চোখের জলটা মুছে নিয়ে গলা ঝেড়ে এদিক ওদিক তাকিয়ে উত্তর দিল। কোথায় যে রেখেছে? আচ্ছা তুই যা, আমি খুঁজে আনছি। স্বর্ণালী চলে গেল, তবে দরজাটা অর্ধেক না ভিড়িয়েই। এখান থেকে ড্রয়িং রুমে সব স্পষ্ট দেখা যায়। তোহার দৃষ্টি মুখ বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজেকে কেমন নতুন নতুন লাগছে। একদম অচেনা স্নিগ্ধ একটা শোভা। ড্রয়িং রুমের কোণার সোফায় বসে কথাবার্তায় নিবিষ্ট ছিল তিহান। নিতান্তই বেখেয়ালিতে হঠাৎ পাশের রুমের দিকে চোখ পড়লেও পর মুহূর্তেই তার সকল খেয়াল যে সুপ্ত আকারে জমা হলো সেখানে। তিহান বশীভূত হলো। বিয়ের লাল ওড়না মাথায় দেয়া মেয়েটার এই আশ্চর্য অপার সৌন্দর্য তার তুচ্ছ চোখজোড়া ধারণ করতে পারছে না। তবু সে তা চেষ্টা করলো তা সহ্য করে নেয়ার। চেয়ে রইল মুগ্ধ নিষ্পদক নয়নে। মিনিট পার না হতেই চার চোখ এক হলো। চট করে দৃষ্টি নামালো তোহা। সেই গালের রক্তিম আভাযুক্ত অপার্থিব সৌন্দর্যের কাছে পরাজয় স্বীকার করে নিল তিহানের ধূসর মনে। ধীর গতিতে সেও চোখ ফিরিয়ে নিল। সন্ধ্যা ৭টা। তিহানের মুখশ্রী থমথমে। ক্রোধে ফেটে পড়ছে লালাভ চোখ দুটো। ফর্সা চেহারায় ফুটে ওঠা ঝাঁঝালো রাগটা লুকানোর বিন্দুমাত্র চেষ্টা করল না সে। শুধুমাত্র বিয়ের ভরা বাড়িতে উচ্চবাক্য আগ্রাসী আচরণ করা দৃষ্টিকটু দেখা যাবে ভেবে দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। খানিক বাদে রাগটা মাথা চাড়া দিয়ে উঠতেই তা সহ্য করতে না পেরে আরমান সাহেবকে ড্রয়িং রুম থেকে ডেকে রুমে নিয়ে গেল তিহান। দরজা ফিরিয়ে স্পষ্ট ভাষায় বলল। অনন্ত এখানে কেন এসেছে খালু? আপনি মানা করেননি কেন? আরমান সাহেব টের পেলেন তার সামনে দাঁড়ানো যুবকটি আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলজ্বল করছে। যদিও ভদ্রতার খাতিরে দৃষ্টি নামিয়ে রেখেছে, তবুও বোঝা যাচ্ছে সে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সেই আগুনের তাপে চোখ মুখ লাল হয়ে গেছে। আরমান সাহেব হালকা কাশলেন, বললেন। নিশা তো তোহার বড় বোন, ওকে তো আমি বিয়েতে আসতে মানা করতে পারি না, তাই না? আমি নিশার কথা বলিনি খালু, অনন্তের কথা বলেছি। আর আপনি অবশ্যই অবগত আছেন আমি কেন বলছি কথাটা। তিহানের নামানো কণ্ঠেও প্রগাঢ়তার তীব্র ছাপ। আরমান সাহেব এগোলেন, তিহানের কাঁধে এক হাত রেখে বললেন। শান্ত হও বাবা, আমি শুধু নিশা আর সৌহার্দ্যকেই আসতে বলেছিলাম। অনন্ত কেন এলো আমার জানা নেই। আর এতক্ষণ ছেলেটার আচার আচরণ দেখে মনে হয় না সে পূর্বের মতো কাজ আবারও করার সাহস করবে। সৌহার্দ্য বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, অবশ্যই নিজের এমন ভাইকে সে এমনি এমনি নিয়ে আসবে না। এখন বাসার আশেপাশে ফ্ল্যাটের মহিলা মানুষ আছে, আমার মনে হয় এই বিষয়ে রাতের বেশি ভালোভাবে খোলাখুলি কথা বলা যাবে। তিহান মৌন মুখে মাথা নাড়ল শুধু। এই মুহূর্তে কথা বাড়িয়ে শুধু শুধু খালুর সামনে বেয়াদবি করতে চাচ্ছে না সে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার একটু পরে অন্য ফ্ল্যাটের মহিলারা চলে গেলে সৌহার্দ্য সময় সুযোগ বুঝে নিজ থেকেই বলল। বাবা, আপনি হয়তো ভাবছেন আমি ওই ঘটনার পরও কেন নির্বোধের মতো অনন্তকে সঙ্গে নিয়ে এসেছি, তাই তো? বসার ঘরে তখন পরিবারের বড়রা উপস্থিত। তিহানও আছে অবশ্য। অনন্ত নতমুখে বসে আছে, চোখে মুখে হয়তো অনুশোচনার রেখা। আরমান সাহেব বিচলিত হলেন না, ঠান্ডা স্বরে উত্তর দিলেন। সেরকম ভাবাটাই তো স্বাভাবিক। অনন্ত তোর কাছে ক্ষমা চাইতে এসেছে বাবা। সেই অপ্রীতিকর ঘটনার জন্য সে অনুশোচিত। তিহান তেজস্বীর গম্ভীর গলায় ফোড়ন কাটল। তাই নাকি? হঠাৎ আজকে কেন তার ক্ষমা চেতে ইচ্ছে হলো দুলো ভাই? সে ঘটনা তো অনেকদিন হয়ে গেছে, এতদিন পর আজ তার অনুশোচনা হলো। তাকে থামিয়ে দিলেন আরমান সাহেব। স্ত্রীর দিকে চেয়ে বললেন। তোহাকে ডেকে আনো, সে যেহেতু ক্ষমা চাচ্ছে তাকে তা করার সুযোগ দেওয়া হোক।
তোহা এলো। অনন্ত ক্ষমা চাইল। সে পায়ে পড়তেও রাজি, তবে পায়ে পড়তে হলো না তাকে। তার আগেই তোহা মিনমিনে কণ্ঠে তাকে ক্ষমা করে দিল। পরিস্থিতি তখন শিথিল হয়েছে। তোহা বসার ঘর থেকে সরে যাওয়ার জন্য উদ্যত হতেই তিহান সকলের অগোচরে তার কবজি ধরে আটকিয়ে চাপা স্বরে বলল, রাতে একটু সাবধানে থাকবে। আজকের সকালটা ভিন্ন। বছরের পর বছর অপেক্ষার পর সে মাহেন্দ্রক্ষণ তোহার হাত ভর্তি লাল রঙা মেহেদি উকি দিচ্ছে। গতকাল রাতে সে মেহেদি পড়েছে। কোনো অনুষ্ঠান করেনি ইচ্ছে করেই। সারা বাড়িতে ব্যস্ততারা ছুটে বেড়াচ্ছে হৈ হৈ করে। শুধু কাবিনের অনুষ্ঠানেও আশেপাশে ফ্ল্যাটের সবাইকে দাওয়াত করেছে আরমান সাহেব। ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা তো আছেনি। তোহা অবশ্য কাবিনটা ছোটখাটো করে করার কথা বলেছিল, কারণ আবার পরশুদিনই বিয়ের মূল অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। এত খরচা করে কি লাভ? কিন্তু আরমান সাহেব তার প্রস্তাবটা মুখের উপর নাকচ করে দিয়েছেন। জুম্মার পর কাজে আসবে, বিয়ে পড়ানো হবে তাদের। কবুল কবুল কবুল। এরপর কেবলই পবিত্রতা। তোহার পরনে তিহানের দেয়া লাল বেনারসি, মুখে অল্প বিস্তর শ্বাস, রেশম কালো চুলগুলো পিঠের উপর লুটোপুটি খাচ্ছে। নিশা আর আতিয়া স্বর্ণের গহনাগুলো পরিয়ে দিল তাকে। চুল বাঁধার আগে বাইরে থেকে ডাক পড়ল, বিয়ে বাড়ি। হাঁক ডাক হওয়া স্বাভাবিক। আতিয়া হন্তদন্ত হয়ে ছুটল খানিক বাদে আবারও সৌহার্দ্য ডাকে, তুই বস, আমি একটু শুনে আসি। বলে নিশাও বেরিয়ে গেল। একা ড্রেসিং টেবিলের সামনে বসে রইল তোহা। আনমনে আতিয়ার বিয়ের ওড়নাটা মাথায় দিল একবার। না, এবার সত্যি সুন্দর দেখাচ্ছে তাকে। গেট খোলার শব্দ। তোহা না তাকিয়ে বলল, আপু চুলটা বেঁধে দাও তাড়াতাড়ি, আজান তো দিয়ে দিবে একটু পর। বাইরে এত শোরগোল কেন? কাজী কি আগেই এসে পড়েছে? বলে মাথায় ওড়নাটা নামিয়ে রাখল সে। উঠে দাঁড়িয়ে খোলা চুল সামলাতে সামলাতে পেছনে ফিরতেই ধক করে একটা ধাক্কা খেল বুকের মধ্যিখানটায়। আপনা আপনি দুপা পিছিয়ে যায় সে। ড্রেসিং টেবিলের সাথে পা ঠেকে যেতে থেমে থেমে ভীত গলায় বলে, আপনি এখানে কেন এসেছেন? বের হন, আমি তৈরি হচ্ছি। অনন্ত হাসল, সেই পুরনো বিশ্রী হাসিটা। গা রিড়ি করে উঠল তোহার। শরীর কাটা দিল। মনের গহীনের কোণে উকি দিল আগাম কিছু দুঃসংবাদ। অনন্ত সময় নষ্ট করল না। যে কোনো সময় যে কেউ এসে পড়তে পারে। এই সুযোগটাই বেশ কষ্টে হাতে এসেছে। সে দ্রুত কদমে এগিয়ে গেল। তোহার নরম হাতের প্রতিরোধ নিমেষেই উপড়ে দিয়ে বলিষ্ঠ হাতে চেপে ধরল তোহাকে নিজের সাথে। আপত্তিকর স্থানগুলো তার বাজে হাতের কলুষিত ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকলো অবিলম্বে। তোহা চিৎকার করলো। বাইরে বোধহয় কিছু নিয়ে ঝগড়া বেঁধেছে। বাবার খালুদের তুমুল উচ্চ বাক্য শোনা যাচ্ছে। পুনরায় চিৎকার করার আগেই অনন্ত তার মুখ চেপে ধরল। স্পর্শকাতর স্থানে অধরের আগ্রাসী আক্রমণগুলো ক্ষত বানিয়ে ফেলেছে। ক্ষত বিক্ষত হচ্ছে তোহার মন। এই শ্রাবণ কি তবে কেবলই তার হৃদয়ে রক্তপাত ঘটানোর জন্য এসেছে? চোখ বেয়ে অঝোর ধারায় গড়াচ্ছে পানি, মুখ দিয়ে গোগানি। তার নিজের মানুষটা তাকে স্পর্শ করার আগেই সে অন্যের ছোঁয়ায় রক্তাক্ত হয়ে গেল কেন? কেউ বোধহয় আসছে। হ্যাঁ, তাই তো, এদিকে আসছে। খুব দ্রুত পায়ে। পায়ের হিলের শব্দ শোনা যাচ্ছে। খট খট খট। অনন্ত সরে দাঁড়ালো। সেদিনের চরের ছালটা পুরোপুরি মিটেনি, তবে যা পেরেছে এই ঢের। তোহাকে ছেড়ে দিয়ে পৈশাসিক হাসি হাসল সে। ডান হাতের কনুইয়ের কাজটা খামছিয়ে ধরে আরেক হাতে খুব দ্রুত গাঢ় লিপস্টিক ডোলে ছড়িয়ে দিল। মাথায় চুল এলোমেলো করে বাইরের মানুষটা দরজা খোলার আগে ভেতর থেকে দরজা টেনে সজোরে তোহাকে এক ধাক্কায় ছুঁড়ে মারল বাইরে। বাবুর্চিদের সাথে খাবার দাবারের বিষয় নিয়েই এক কথা দু কথায় বিস্তর কথা কাটাকাটি লেগে গিয়েছে ড্রয়িং রুমে। আরমান সাহেব উত্তেজিত হয়ে পড়েছেন। আতিয়া আর নিশা সেখানে ব্যস্ত থাকায় স্বর্ণালী আসছিল তোহার চুল বাঁধার সাহায্য করতে। তবে রুমে প্রবেশ করার আগেই এই আকস্মিক ধাক্কাটা সে সামলে উঠতে পারল না। ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকটা চোখ তখন সেদিকে। ঝগড়া থেমে গেছে, সব শান্ত শীতল। বিয়েবাড়িতে বউয়ের এহেন বিধ্বস্ত অবস্থা আর পরক্ষণেই রুমের ভেতর থেকে অনন্তের বের হওয়া দেখে মেহমানদের প্রায় সবাই ঘটনার সম্পর্কে উৎসুক হয়ে উঠল। তুর্য এগিয়ে এলো সর্বপ্রথম। বাকি কারো না চলছে পা, না চলছে মুখ। তুর্য এসে স্বর্ণালীর কাছ থেকে তোহাকে টেনে বুকের সাথে চেপে ধরল দ্রুত। এলো স্নেহের চুলগুলোতে হাত ডুবিয়ে দিতেই ক্ষীণ স্বরে ডাকল তোহা,
ভাইয়া। সেই করুণ ডাকটার ভেতরটা যেন জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল দুর্জর। বোনের এই অবস্থা দেখে ঘটনা বুঝতে বাকি নেই তার। সে চাপড়ে ধরল তোহাকে, যেন বুকের ভেতরে লুকিয়ে ফেলবে আদরের বোনটাকে। তোহা চোখ বুঝত, নিস্তেজ গলায় প্রশ্ন করল। উনি কোথায়? অনন্ত দাঁড়িয়ে আছে উদ্ভ্রান্তের মতো। তার চোখে ঠোঁটের বাঁকা হাসিতে যেন প্রকাশ পাচ্ছে নরপিশাচের তৃপ্তিকর ঢেকুর। আরমান সাহেব এগোলেন, রক্ত চোখ ঘুরিয়ে সজোরে চর মারলেন অনন্তের বাম গালে। তার প্রেশার বেড়ে যাচ্ছে, হাত কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। অনন্ত ছিটকে পড়ে গেলেও মুহূর্তে তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, এখন যত ইচ্ছা মারেন আঙ্কেল, আপনার মেয়ের তো ক্ষতি করেই ফেলেছি। তিহান বেরিয়েছিল একটু একটা জিনিস কিনতে। ধৈর্যশীল প্রেমিক মনটা আজ খুব বেশি তাড়া দিচ্ছে। তোহাকে বিয়ের শাড়িতে সাজে বধূবেশে দেখার জন্য তৃষ্ণাত্ম মনটা হাহাকার করছে। এত তাড়া তো তার কোনো কালেই ছিল না। তবে আজ এত তাড়াহুড়ো কেন? হাতের ছোট্ট জিনিসটা পরনের ধবধবে সাদা পাঞ্জাবির পকেটে ঢোকালো সে। প্রায় সিঁড়ির মাথায় উঠে গেছে, কোনো কলরব নেই। বেরোনোর আগেই তো দেখলো সব সরব। এখন সবাই তো নীরব কেন? কিছু হলো না তো? তোহাদের ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলল সে। সবার মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আর অনন্তর ফ্লোরে বসা দেখে বুঝলো খুব বাজে কিছু ঘটে গেছে। সে দেরি করে ফেলেছে, খুব দেরি। কয়েক কদম এগিয়ে যেতেই তোহার দেখা মিলল। তুর্যর বুকে গুটিসুটি হয়ে লুকিয়ে আছে, ভয় পাচ্ছে বোধ হয়। তিহান সবটা বুঝেও যেন বুঝতো না, বুঝতে চাইল না। তুর্যের চোখ সিক্ত। তিহান নির্বোধের মতো বলল, কি হচ্ছে এখানে? তিহানের কণ্ঠ কানে যাওয়া মাত্রই মুখ তুলল তোহা। রং ছাড়ানো ঠোঁট, এলোকেশ চুলের ফাঁক গলিয়ে ঘাড় গলার দৃশ্যমান ক্ষতগুলো যেন মুহূর্তেই দাবানল সৃষ্টি করে দিল তিহানের শান্ত স্নিগ্ধ চোখ দুটিতে। বজ্রহতের ন্যায় প্রাণপ্রিয়সীর বিক্ষিপ্ত আবেশ দেখে নিতেই ফুপিয়ে উঠে আবারও তুর্যর বুকে মুখ লুকালো তোহা। তুর্য আগলে ধরল তাকে, খুব আদরে, চরম মমতায়। তিহান মুখ ফেরালো, বিধ্বংসী হিংস্র হয়ে উঠল নিমিষেই। লাথি লাগালো অনন্তর বুক বরাবর। আর্তনাদ করে উঠল অনন্ত, দাঁতে দাঁত চেপে বলল, তোর হবু বউকে তো কলঙ্কিত করে ফেলেছি। পুরো বাড়ি ভর্তি সবাই সাক্ষী আছে। খুব তেজ না চর মারার আমাকে? বাক্যটা শেষ করতে পারল না অনন্ত। তার আগেই আরেকটা ভারী লাথি পড়ল তার মুখের ওপর। এক পর্যায়ে নিরবিচ্ছিন্নভাবে পড়তেই থাকলো। এলো পাথারি, কেউ আটকাছে না, সাহস পাচ্ছে না। সৌহার্দ্য চুপচাপ। তার ছোট ভাই যে এত নিকৃষ্ট তার জানা ছিল না। থাকলে হয়তো এতদিন অনন্তের মিথ্যা ভদ্র আবেশটা সে ধরে ফেলতে পারত। সে ব্যর্থ, ভাই হিসেবে ব্যর্থ, এবারে জামাই হিসেবে ব্যর্থ। তিহানের চোখে মুখে যেন আগুনের রক্তিম লাভা গলে গলে পড়ছে। তোহার ফুপিয়ে ওঠার শব্দগুলো যেন সেই আগুনে ঘি ঢেলে তাকে আরো ধার্য করে তুলছে। অনন্তর অবস্থা যায় যায়, রক্তের ফোঁটায় সাদা ফ্লোর রঞ্জিত। তুর্য বোনকে ছাড়তে পারছে না, নয়তো তার হাত থেকেও অনন্তর রক্ষা পেত না আজ। আরমান সাহেব চোখ বুজে সোফায় বসেছিলেন। অনন্তের আহাজারি গোঙানিতে চোখ মেলল সে। তখন যদি ড্রয়িং রুমের তুমুল ঝড়টাটা না লাগতো, তবে অবশ্যই তোহার চিৎকার কারো না কারো কানে আসতো। কিন্তু তা আসেনি কোনোভাবে। তো সেইটাই। একবার মেয়ের দিকে তাকালো। তুর্য আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে ভয়ার্ত বোনকে। ড্রয়িং রুমের এক কোণে বোনের প্রতি ভাইয়ের নীরব ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে। তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল সে। তিহানের দিকে চেয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল, থামো তিহান, মারা যাবে। আমি দেখছি কি করতে হবে। সাথে সাথে থামল না তিহান। আরো কয়েকটা লাথি লাগিয়েও ক্ষান্ত হলো না তার খ্যাপা মন। জোরে কয়েকটা হাফ ছেড়ে একটু দূরে সরল সে, বলল, আপনাকে আমি কালই সাবধান করেছিলাম খালু, আপনি শোনেননি। আজকে জড়িয়ে আসে তিহানের কণ্ঠ। আরমান সাহেব চোখে অসহায়ত্ব নিয়ে তাকায়। তিহান শ্বাস ছাড়ে, ঢোক গিলে তোহার কাছে এগোয়। তুর্যর কাছ থেকে ছাড়িয়ে সবার সামনে নিজের বুকে জড়িয়ে নেয়। সবাই চুপ, কারো সাধ্য নেই কিছু বলার। মানুষটার চিরচেনা বুকের গন্ধটা নাকের কাছে পেতে ডুকরে ওঠে তোহা। কাটা জায়গাগুলোতে জ্বলছে, অনেক জ্বলছে। তার চেয়ে বেশি জ্বলছে ভেতরটা। এই ছিল তবে এত অপেক্ষার পরিসমাপ্তি। উপস্থিত একজন মধ্যবয়স্ক মহিলা ফোরন কাটল, বিয়ের আগে বরের সাথে এত জড়াজড়ি কিসের? মেয়ের তো মনে হয় চরিত্রের সমস্যা, শুধু ছেলের দোষ কেন হইব? চুপ। বলে গর্জন করে ওঠে তিহান।
তার এক চিৎকারে মহিলা চুপসে যায়। বড়দের সাথে এভাবে সে কখনোই কথা বলে না, তবে আজ আজ কেন যেন পারছে না। এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে সবকিছু। কানাঘুষা চলছে তখনও। আতিয়া মোশরা গেছে। স্বর্ণালী নিশা সামলাচ্ছে তাকে। পরিবেশ খুব ভারী। তোহার শরীর নিস্তেজ নির্জীব অসাড় হয়ে আসে। এত চাপ তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারছে না। তিহান দাঁড়ালো না। তোহাকে বাঁচাকোলা করে কোলে নিয়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, নিয়ে যাচ্ছি ওকে। এইখানেও নিরাপদ না, শুধু কাজে আসলে আমার ফ্ল্যাটে নিয়ে যাবেন। ওখানে বিয়ে পড়ানো হবে। আর হ্যাঁ, পরিবারের মানুষরা একজনকে যাতে না দেখে। শেষের কথাটা উপস্থিত সবার দিকে তাকিয়ে বলে স্থান ত্যাগ করল তিহান। আরমান সাহেব তার ঠান্ডা কণ্ঠে শুনে বেশ বুঝতে পারছেন তিহানের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না হলে আজ ঘোর অনর্থ ঘটে যাবে। আফিয়া আর তুর্য ছুটল তিহানের পিছু পিছু। তোহাকে নিজের রুমে এনে শুইয়ে দিল তিহান। মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়েছে। না, জ্ঞান হারায়নি, ওই তো চোখ খুলেছে একটু একটু, দুর্বল হয়ে পড়েছে হয়তো। আফিয়া পানি এনে দিল। তিহান ফার্স্ট এড বক্স এনে রাখলো টেবিলে। নিজেকে যথাসম্ভব সামলে তোহাকে ঠেস দিয়ে বসালো বুকের সাথে। আফিয়া পানি খাইয়ে দিয়ে বাইরে গেল। তুর্য নিজের রুমাল বের করে মুখের লিপস্টিক ছড়িয়ে যাওয়া শ্বাসগুলো মুছে দিচ্ছে। মোছানো হয়ে যেতেই রুমালটা পুনরায় পকেটে ঢোকালো সে। বোনের মুখের দিকে চেয়ে থাকলো অনেকক্ষণ। তিহান ফার্স্ট এড বক্স খুলল। গলার কামড়ে ক্ষত করে জায়গাটার স্যাভলনের ছোঁয়া দিতে শিউরে উঠল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই হাত মুষ্টিবদ্ধ করে শাড়ি খামচে ধরে করুণ স্বরে বলল, লাগছে। বুকের কোথায় যেন একটা কাঁটা বিঁধল, বড় একটা কাঁটা, খুব ধারালো, একদম রক্তাভ করে দিল সব। তখনই দরজার সামনে আসলো সাইফ। তুর্যকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, খালু তোমাকে ডাকছে একটু। বলেই জায়গাটা থেকে সরে গেল সে। তুর্য আরেকবার বোনের দিকে তাকালো, অতঃপর তাকালো তার পিছে বসা শক্তপোক্ত মানুষটার দিকে প্রবল শ্রদ্ধা ভক্তি নিয়ে। তিহান তোহার গলার কাছটায় সযত্নে ব্যান্ডেড লাগাতে লাগাতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যা তুই, আমি একাই পারবো। আর এখানে কাউকে আসতে মানা করবি। হট্টগোল চাচ্ছি না, তীব্র রেস্ট প্রয়োজন। ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে। বাইরে বোধহয় শীতল হাওয়া বইছে। শ্রাবণধারা বৃষ্টি নামতে পারে। পর্দা উড়ছে। একটু পরপর এক ফালি আলো ঝলকে পড়ছে ঘরের সাদা মেঝেতে। বাতি নিভানো, তবে আলোক শূন্য নয় কোনো কিছুই। পাতলা পর্দা ভেদ করে আসা কিরণে সব দৃশ্যমান। তোহার ঘাড়ে গলায় ব্র্যান্ডেড লাগিয়ে তিহান কোমল স্পর্শে তার বাম গালে হাত ছোঁয়ালো। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে মৃদু স্বরে বলল, আর কোথাও লেগেছে? এতক্ষণ তেজ শূন্য ভঙ্গিতে তিহানের বুকে লেপ্টে থাকলেও এই নরম কণ্ঠটায় ভেতরে কান্নাটা ফুলে ভেবে উপচে পড়ল তোহার। গালে রাখা হাতটা নামিয়ে নিজের দু হাতের মুঠোয় নিয়ে অদ্ভুত আর্তনাদ করে গুঙিয়ে উঠল সে। সেই সাথে গড়িয়ে পড়ল অবিরাম অশ্রুপাত। পাঞ্জাবি ভিজে উঠল। বুকের উপরে সেই ভেজা জলের অস্তিত্বে ছিন্ন ভিন্ন হয়ে গেল তিহান। সব কেমন লণ্ডভণ্ড হয়ে গেল। তার এই নিষ্পাপ ফুলটাকেই কেন এত বেদনা সহ্য করতে হলো? কেন সে আগে এলো না? কেন মেয়েটাকে ওই নরপশুটা ছুঁয়ে দিল? তোহার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। পাহাড় সমান কষ্টে দিশেহারা তিহান উপায় না পেয়ে তোহার মাথাটা বুকের সাথে আরো একটু জোরে চেপে ধরল। হাত দিয়ে গাল চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদে না, আমি আছি তো। তোহার কান্না হো হো করে বেড়ে গেল। কেমন উন্মাদ হয়ে উঠল সে। তিহানের বাহু খামছে ধরল খুব জোরে। নখগুলো যেন ভেদ করে গেঁথে যাচ্ছে। তোহা আশ্রে দিচ্ছে এবড়ো থেবড়ো করে। হুঁশ নেই। তিহান বলল না কিছু। তার বাহু রক্তাক্ত করে যদি মেয়েটার কষ্ট কমে তবে কমুক না, ক্ষতি কি? তোহার হাত থামল। তিহানের বুকে কপাল ঠেকিয়ে সে আহাজারি করে চিৎকার করল, আপনি ছিলেন না, আপনি আমার কাছে ছিলেন না, কেউ ছিল না, আমি একা ছিলাম। এইটুকু বলতেই বিধ্বংসী রূপটা শান্ত হয়ে এলো। মুখ তুলে একবার তিহানের বাহুতে নজর দিল। সাদা পাঞ্জাবির উপর দিয়ে বিন্দু বিন্দু রক্তের ছাপ। হাতটা নামালো সে। ধীর গতিতে তিহানের পিঠ জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দিল। চোখ বুজে মৃত গলায় বলল, তারপর লোকটা এলো, চেপে ধরলো, গায়ে হাত দিল, ঠোঁট ছোঁয়ালো, কামড় দিল। জানেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। লোকটা ছাড়লই না। চিৎকার করলাম, কেউ শুনলই না।
ওই স্পর্শগুলো না আমার সহ্য হচ্ছিল না। কোমরে, পিঠে, বুকে, গলায়, সব জায়গায় কেমন দুর্গন্ধ। এরপর এরপর হঠাৎই আমাকে ছেড়ে দিল। লিপস্টিক ডোলে চুল এলোমেলো করে দিল। আমি কিছুই করতে পারলাম না, অথচ লোকটা কিছু না করতে পেরেও যেন সব করে ফেললো। থামল তোহা, কিছুক্ষণ নীরব থেকে ক্রন্দনরত কণ্ঠে অভিমান করে বলল, স্বর্ণাপু কেন আরো একটু আগে আসলো না? আপনি কেন আসলেন না? আমি তো অপেক্ষা করেছিলাম আপনি আসবেন, ছাড়িয়ে নেবেন আমায়। বলে আবারও দুমড়ে মুচড়ে উঠল আর রক্তিম মুখটা। চোখের পানির বাঁধটা ভেঙে গেল। গড়গড় করে গড়িয়ে পড়তে থাকলো। তিহানের বুক ভিজিয়ে তিহান বসলো জানলো তোহার সাথে অতিমাত্রায় খারাপ কিছু হয়নি, তবে যতটুকু হয়েছে সেটুকুই বা কম কি? এই অতিশয় পবিত্র মেয়েটার মনে গভীর কালো দাগ বসিয়ে দেওয়ার জন্য এটুকুই খুব যথেষ্ট। আসলেই তো সে কেন এলো না? তার তো দায়িত্ব ছিল মেয়েটাকে আগলে রাখার, কেন পারল না? পরিপূর্ণতা পাওয়া শেষ সময়ে কেন ব্যর্থ হতে হলো তাকে? আচ্ছা, আমি কি কলঙ্কিত হয়ে গেছি? বলেই নির্বোধ শিশুর মতো তিহানের মুখপানে চাইল তোহা। তিহানের কঠিন পুরুষ চোখেও জলের আনাগোনা। তার এক ফোঁটা টুক করে গড়িয়ে পড়ল তোহার কপালের ওপর। চোখের কার্নিশ পেয়ে তার নিচে পড়ে গেল নিমেষেই। তিহান সামলালো, তোহার গালে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, তুমি সবচেয়ে পবিত্র, কলঙ্ক তোমাকে ছুঁয়ে দিতে অপারগ। চোখ নামালো তোহা, নীরবে এক ফোঁটা জল বিসর্জন দিল। এই লোকটা তাকে পবিত্র মনে করলেও অন্যরা তো তাকে কলঙ্কিতই মনে করছে। তাদের চোখে তো সে নিকৃষ্ট, অপবিত্র। এই যন্ত্রণা থেকে সে কি করে মুক্তি পাবে? বেশ কিছুক্ষণ নীরবতায় কাটলো। তোহা বলল, একটা কথা বলি, বলো। আপনি আমাকে বিয়ে করেন না, লোকে খারাপ বলবে। মুহূর্তেই কান ঝাঁঝা লেগে গেল তিহানের। ক্রোধানলে হৃদয় পুড়ে ছাড়খাড়। তার ভালোবাসাটাকে এতটাই সস্তা ভাবে মেয়েটা? এর ভিত্তি কি এতটাই নড়বড়ে? এত অকপটের নির্দ্বিধায় এই কথাটা বলে ফেললো মেয়েটা? এত সহজে হাত মুষ্টিবদ্ধ করল তিহান। ক্রোধে শক্ত হয়ে এলো মুখের জোয়াল। কণ্ঠে কাঠিন্য নিয়ে সে কোনো রকমে উচ্চারণ করল, কি বললে তুমি? তোহা তাকালো। এক মুহূর্তের জন্য পরক্ষণেই তিহানের অগ্নিদৃষ্টির সামনে মাথা ঝুঁকে গেল। দ্বিরুক্তি করল না। তিহান গরম শ্বাস ছাড়ল, পিঠের পিছে বালিশ দিয়ে আধশোয়া হয়ে তোহাকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল কাট কাট কণ্ঠে, চোখটা বন্ধ করে রাখো, ঘুমানোর চেষ্টা করো। তোহা চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসলো না। সে ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ে গেল। চকিতে চোখ মেলল। বুকের ধুকপুকনি আবার বাড়ছে, অস্থির লাগছে। হুট করে তিহানের বুক থেকে সরে গেল সে। তিহান চোখ বুজেছিল। তোহার সরে যাওয়ায় চট করে তাকালো। আধশোয়া অবস্থা থেকে একটু উঠে জিজ্ঞেস করল, কি হয়ে? পুরো কথা শেষ হলো না, তার আগেই তোহা হামলে পড়ল। দুহাতে গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে পাগলের মতো কাঁদতে কাঁদতে তুলনাহীন বিষাদ নিয়ে বলল, আপনি ছোঁয়ার আগে আমাকে ওই লোকটা ছুঁয়ে দিল কেন? বেকায়দায় পড়ে গেল তিহান। তোহা কোশমিন কালেও তার এত কাছাকাছি আসেনি। না, এসেছে সে নিজে থেকে। আমতা আমতা করল তিহান। ত্রোহার প্রশ্নের উত্তরটা তার কাছে নেই। মেয়েটাকে শান্ত করার উপায় কি তবে? মস্তিষ্ক শূন্য, সব পরিস্থিতি সামাল দিতে পারলে এখন সে নিজেই বেসামাল হয়ে পড়েছে। তোহা কাছে হাউমাউ করে। সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে সেই পানির সাথে। হৃদয় বিদারক যন্ত্রণাগুলো কান্নারূপে ঝরে পড়েছে বৃষ্টির মতো। তিহানের কাঁধ ভিজে চুপচুপে। তোহার গায়ের ভারী শাড়ির যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তিহান দ্বিধাগ্রস্তভাবে আলতো করে হাত রাখল তোহার বাহুতে। খানিকক্ষণ ইতস্তত করে বলল, তুমি। তোহা বাক্য সমাপ্ত করতে দিল না। তার আগেই অনুনয়ের স্বরে বলল, আমাকে সরতে বলবেন না, আমি সরবো না, এভাবেই থাকবো। উত্তরে কিছু বলল না তিহান। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে মৌনমুখী ঠায় বসে রইল। তোহার কান্না থামছে, সে হালকা হচ্ছে আস্তে আস্তে। চোখ বন্ধ, ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে যাচ্ছে ধীর গতিতে। দরজার শব্দ, ঠক ঠক ঠক, সাথে আমজাদ সাহেবের ডাক, তিহান একটু কথা ছিল, আসবো? তোহা ঘুমিয়ে পড়েছে কাঁধে মাথা রেখে। তিহান আলতো করে ধরে সরালো তাকে। বালিশে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল গুছিয়ে দূরত্ব নিয়ে সোজা হয়ে বসল। নম্র স্বরে উত্তর দিল, আসো বাবা।
আমজাদ সাহেব প্রবেশ করলেন। তোহাকে শান্তিতে ঘুমোতে দেখে স্বস্তির শ্বাস ছাড়লেন। ধীর গতিতে বিছানার অপর পাশে বসে ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বললেন, ঘুমিয়েছো তাহলে? মাত্র শুয়েছে। কণ্ঠে জোর নেই তিহানের। আমজাদ সাহেব সময় নষ্ট করলেন না, সোজা সাপটা ভাবে বললেন, অনন্তকে কি করবে? অবস্থা ভালো না। ওর বাবা মাকে ফোন করা হয়েছে। তোমার খালু দুশ্চিন্তা করছে। মেহমানরা এখনো যায়নি বাসা থেকে, বাজে বকছে। বুঝতে পারছো নিশ্চয়ই? পারছি। আমজাদ সাহেব অপেক্ষা করলেন, ছেলে নিশ্চয়ই কিছু বলবে, তার পূর্ণ বিশ্বাস আছে। তিহান ভাবল কিছুক্ষণ, কথাগুলো গুছিয়ে নিয়ে তোহার মুখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, সবাই যে ভাবছে তেমন কিছু হয়নি বাবা। অনন্ত চেষ্টা করেছে, তবে সময় ছিল না। স্বর্ণা তার আগে এসে পড়েছিল। তিহুকে দেখে যা মনে হয়েছে তা আসলে ঘটেনি। সবাই ভুল ভাবছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। ঘুমন্ত তোহার মাথায় সস্নেহে হাত বুলিয়ে তিহানের দিকে চেয়ে বললেন, তোমার অতি যত্নে আঁকলে রাখা মানুষটাকে লোকে বাজে বলছে। তাদের ভুল ধারণা কাটানোর দায়িত্ব কিন্তু তোমারই। আমজাদ সাহেব কথাটা শেষ করতেই নড়ে উঠল তোহা। ঘুমের মাঝেই তিহানের দিকে কাঁধ হয়ে শুয়ে এক হাত হাতড়ে তিহানের হাত খুঁজল। তিহান দূরত্ব নিয়ে বসেছে বিধায় নাগাল পেল না। তিহান হাসল, নিজেই হাত এগিয়ে তোহার হাতের উপর রাখল। তোহা অবিলম্বে তা আঁকড়ে ধরে গালের নিচে নিয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। তিহানকে বিচলিত দেখালো না। বাবার দিকে চেয়ে সে নরম তবে একরোখা কণ্ঠে বলল, ওকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না বাবা। অনন্ত বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে। চেহারার অবস্থা ঢুলু ঢুলু, রক্তপাত হচ্ছে এখনো। তুর্য এসে আরো কয়েক ঘা লাগিয়েছে তাকে। আরমান সাহেব, আতিয়া সহ সবাই আছে ড্রয়িং রুমে, তবে অনন্তকে কেউ ধরছে না পর্যন্ত। আতিয়া তোহার কাছে যেতে চাইলেও আরমান সাহেব যেতে দেয়নি। তোহার কাটা ক্ষত দেখলে কান্নাকাটি করবে আতিয়া, তা দেখে আরো ভেঙে পড়বে বাচ্চাটা। তিহান যেহেতু নিয়ে গেছে, তার মানে নিরাপদেই আছে তাদের মেয়ে। একটু একাতে থাকুক দুজন, মেয়েটার মন হালকা হবে। তিহানের চোখে যে প্রগাঢ়তা সে আজ দেখেছে, তাতে আর কোনো কিছু ভাবার অবকাশ নেই। তিহান বলেছিল কাজে আসলে যেন তাদের ফ্ল্যাটে নিয়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে কি বিয়ে পড়ানো আদৌ সম্ভব? বিকেল 4টা, অনন্তর মা বাবা এসেছে, বসেছে বসার ঘরে। এই বিকেলে বাড়িতে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, তার হলো না। একটা আকস্মিক ঝড় সব উলট পালট করে দিল। তিহান থমথমে চেহারায় বসে আছে, রক্তলাল চোখজোড়া অনন্তর দিকে নিবদ্ধ। অনন্তর মা কান্নাকাটি করছেন, ছেলের হয়ে ক্ষমা চাচ্ছেন বারবার। সেই আকুতি কারোর মনে গলাতে পারেনি। এমনকি সৌহার্দ্য বসে আছে চোখে মুখে কাঠিন্য নিয়ে। মায়ের কান্নাও তার কাছে তেতো ঠেকছে। কিভাবে পারছে মা সব জেনেও এই ছেলের হয়ে ক্ষমা চাইতে? আপনারা যা দেখেছেন তা আসলে ঘটেনি। অনন্ত একটা নিকৃষ্ট কাজ করতে চেয়েও করতে পারেনি। আপনারা যা ধারণা করেছেন তা ভুল। সে তিহু মানে তোহাকে কলঙ্কিত করে ফেলেছে, তোহার ক্ষতি করে ফেলেছে। এই ধরনের যা কিছু বলেছে সবই মিথ্যা, এমন কিছু হয়নি। রাশভারী কণ্ঠে বলে উঠল তিহান। তৃতীয় তলার একজন প্রতিবেশী মহিলা তেতে উঠল, গা জ্বালানো কণ্ঠে ফোড়ন কাটল। আমরা সবাই স্পষ্ট দেখেছি, মেয়েটার অবস্থা দেখে তো বোঝা যায় সব শেষ করে তবেই ছেড়েছে। তুমি বললেই হবে নাকি? তিহান আটকে রাখলো নিজেকে। শান্ত শীতল গা হিম করা চাহরি নিক্ষেপ করে উঠে দাঁড়ালো। অনন্তর সামনে যে এক হাঁটু মুড়ে বলল, তুই কি সত্যিটা বলবি? অনন্ত তাকালো নিভু নিভু দৃষ্টি। ভাবলো তার এই বোকামিটা করা উচিত হয়নি। মেয়েটার ক্ষতি যতটুকু পেরেছিল করেছিল, তারপর উচিত ছিল লুকিয়ে বের হয়ে যাওয়া। এভাবে সবার সামনে ধরা দেওয়াটা এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি। তিহানের চেহারা আগুন ধরানো দৃষ্টিতে ভয়ের দাবানলে পড়ে যাচ্ছে সে। এই লোক যে এত ভয়ঙ্কর সে ভাবেনি। এর আগের বার তো কিছু করেনি, তাই ভেবেছিল এবারও বউয়ের শোকে কাতর হয়ে যাবে। সে উত্তর দিল না। সে যে তোহাকে ছোঁয়া ছাড়া কিছু করতে পারেনি কথাটা স্বীকার করলে তো তার সব কষ্ট পানিতে যাবে। এত মার খেলো, এত অপমান, না কিছুতেই স্বীকার করা যাবে না। তিহানের মুখের অবস্থা ভয়ঙ্কর। আচমকা দুহাতে অনন্তর দুহাতের কবজি ধরে মুচড়ে ধরল সে। আর্তনাদ করে উঠল অনন্ত। তিহান আরো একটু ঘুরিয়ে মুচড়ে ধরল হাত জোড়া। রুগ্ন উত্তেজিত হয়ে বলল, বল। হাল ছেড়ে দিল অনন্ত। এ ব্যথা সহ্য করার নয়, মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাবে। কোন রকমে বলল সে, আমি স্বীকার করছি
তোয়াকে হাত দিয়ে স্পর্শ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। মিথ্যা বলেছি এখন, চুল, লিপস্টিক আমি ইচ্ছে করে লেপটে দিয়েছিলাম। ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দেন। আরো কিছু বলার আগেই একটা হৃদয় কাঁপানো বিভৎস জিনিস ঘটে গেল। অনন্তর দুহাত মুচকিয়ে কনুই থেকে ভেঙে ফেলেছে তিহান। গগন বিদারে চিৎকার করলো অনন্ত। কানে তালা লেগে গেল সবার। তিহানের রাগের বহিঃপ্রকাশ দেখে থমকে গেল পরিবেশ। অনন্তর মা কাছে মরা কান্না। তিহান উঠে দাঁড়ালো, আরমান সাহেবের দিকে চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওসব পুলিশ আমি বিশ্বাস করি না খালু। এদের যে টাকা দুদিনে বেরিয়ে যাবে। যে হাত দিয়ে অতিউর সর্বত্র ধরেছিল সে হাতটা আমার পক্ষে অক্ষত রাখা সম্ভব হলো না। আরমান সাহেব হতভম্ব। মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে প্রতিটি সদস্য। কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। অনন্ত অজ্ঞান। তিহান ডাইনিং টেবিল থেকে পানি নিল। অনন্তের মুখে ছিটা দিতে দিতে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ আর কখনো তোকে খারাপ কিছু বলা লাগে দুবার ভাববে না। ওই শুধু বাজে পরিস্থিতির শিকার, আর কিছুই না। আসরের আজান দিয়ে দিয়েছে। বাইরে ঝড় নামছে। গোবট কালো মেঘের আধারে ছেয়ে গেছে শহর। তোহা ঘুমোচ্ছে তখনও, নিশ্চিন্তে নীরবে। মাথার কাছে বসে আছে আতিয়া। তাকে ডেকে এনে তোহার কাছে বসিয়ে রেখে তিহান গেছে ওই ফ্ল্যাটে। অনন্তর মা বাবা এসেছে। কিছু একটা হয়তো হচ্ছে সেখানে। তার মেয়েটার মুখটা পাঁচশে ফ্যাকাশে। দুগালে শুকিয়ে হালকা দাগে স্পষ্ট হয়ে উঠেছে কান্নার সরল রেখাগুলো। আতিয়ার চোখ দিয়ে টুপ করে একটা পানির ফোঁটা পড়ল। মেয়েকে খুব করে বধূ বেশে দেখার শখ হয়েছিল তার। এভাবে বিধ্বস্ত অবস্থায় নয়, ধুমধাম শব্দ, সাথে অনেকগুলো পদচারণ। আতিয়া চকিতে সোজা হয়ে বসল। বিকট শব্দে ঘরের দরজা খুলে যেতে ঘুম ভাঙল তোহার। অনন্ত সামনের ফ্লোরে ছিটকে পড়েছে। পিছে তিহান, তুর্য, বাবা, খালুরা। আলুথালু অগোছালো আবেশেই ধরফড়িয়ে উঠে বসল তোহা। মুখ চুপসে গেছে। অনন্তকে দেখে ভয় কাঁপছে হাত পা। খুব দ্রুত ঘেমে যাচ্ছে শরীর। পাশে তাকিয়ে একবার মাকে দেখল তোহা। ভরসা ফেল, আঁকড়ে ধরল মায়ের হাত। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কেন যেন মনে হচ্ছে অনন্ত আবারও হামলে পড়বে, আবারও তাকে ছুঁয়ে দেবে সেই নোংরা হাতে। কেউ বাঁচাতে পারবে না। সে আবারও বাজে সংস্পর্শে দর্শনে ধ্বংসিত হয়ে যাবে। তিহান কাছে আসলো। তোহার পাশে বসে তাকে কাছে টেনে নিয়ে ধীর গলায় বলল, এখন তো আমি আছি, ভয় নেই, চোখ খুলো। তোহা চোখ খুলল। অনন্তর দিকে না তাকিয়ে ভয়ার্ত গলায় থেমে থেমে বলল, ওনাকে নিয়ে যান প্লিজ। উনি আবারও আমি নিয়ে যান না, আমার ভয় করছে। তিহান শক্ত করে ধরল তাকে। ভয় এখন না কাটলে মেয়েটা সারা জীবন এটা বয়ে বেড়াবে, যা সে হতে দেবে না। তোহার উৎকণ্ঠা ভয়ার্ত চেহারা দেখে ভিজে উঠল উপস্থিত সবার চোখ। তিহান গলার স্বর তীব্র করল, বলল, তুমি তাকাবে নাকি না? তোহা তাকালো এবার একেবারে অনন্তর দিকে। তার রক্তাক্ত চেহারা, বিভৎসভাবে ঝুলে থাকা হাত দেখে মুহূর্তে মাথা ঘুরে উঠল তার। তিহান তার কানের কাছে মুখ নিয়ে তৃপ্তি ভরা কণ্ঠে বলল, এই হাত দিয়ে আর কখনো বাজে ছোঁয়া দিতে পারবে না। তোহা চিৎকার দিল, হাঁসফাঁস করল। অনন্তর হাতটা কেমন দুলছে। অনন্ত ক্ষমা চাচ্ছে, জড়ানো কণ্ঠে বলছে। যদিও মনে মনে একটা প্রচন্ড রকমের শান্তি হচ্ছে, তবুও এই বিভৎস হাতের দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারল না তোহা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল দিহানের বুকের ওপর। শ্রাবণের বিধ্বংসী ঝড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি। তীব্র বাতাসে বদ্ধ জানালার কাছ পর্যন্ত কম্পিত হচ্ছে বারংবার। সমগ্র ছেয়ে যাচ্ছে ধুলোয়। এখন শুধু প্রেম বর্ষণ নেমে আলোড়িত পরিবেশ মধুর হয়ে ওঠার অপেক্ষা। কাচের জানালার পর্দা সরানো। তিহান দাঁড়িয়ে আছে জানালার কাছে, চোখের দৃষ্টি নিবদ্ধ আবছা অন্ধকারে বিছানায় শুয়ে থাকা তোহার মাঝে। বজ্রপাত হওয়ার আগ মুহূর্তে ঝলকে ওঠা আলোতে মেয়েটার অপার্থিব শোভা চিকচিক করে উঠছে। ক্ষণে ক্ষণে সেই রূপে মোহিত হচ্ছে তিহান। অনন্ত তার মা বাবার সাথে চলে গেছে ঘণ্টাখানেক আগে। অনন্তর মা তিহানের পায়ে পড়ে তাকে নিয়ে গেছে। শুধু নিশা আর সৌহার্দ্য আছে, আর কোনো রসালো ঘটনা ঘটেনি। সেজন্য প্রতিবেশীরাও আর এদিকে পা মারায়নি। পরিস্থিতি অনেকটা শিথিল, স্বাভাবিক। সারাদিন একটার পর একটা ধাক্কার আক্রমণে সবাই এখন ক্লান্ত শ্লান্ত। এর মধ্যেই কাজে ডাকতে বলেছে তিহান। আজ রাতেই তাদের বিয়ে পড়াতে হবে, সে যেভাবেই হোক না কেন। পরিশেষে তিহানের অদম্য জেদের কাছে হেরে গেছে আরমান সাহেব।
এই ঝড় বাদলের মধ্যেই কাজী আনার ব্যবস্থা করেছেন তিনি। তখন অজ্ঞান হওয়ার পর তোহার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল তিহান, কিন্তু শরীর দুর্বল হওয়ার দরুন মিনিট 10 মধ্যে আবারও ঘুমে বিভোর হয়ে পড়েছিল তোহা। এরপর আর জাগায়নি, অন্য কাউকে জাগাতেও দেয়নি। তোহাকে নিরিবিলিতে শান্তিমতো ঘুমানোর ব্যবস্থা করার জন্য এ ঘরে কাউকে আসতেও মানা করেছে। তিহানের যে প্রলয়ঙ্কারী রূপ আজকে সবাই দেখেছে, তাতে ওর উপর আর কোনো কথা বলার সাহস পায়নি কেউ। লাল রঙা মেহেদি মাখানো তোহার ছোট্ট হাতটা। রিহান পাশে যেয়ে বসলো। কত যত্ন করেই না মেহেদি লাগিয়েছে মেয়েটা, কত শত শুভ্র স্বপ্ন নিয়ে গায়ে লাল বেনারসি জড়িয়েছে। এত প্রতীক্ষার পর আজ সে তিহানের হবে বলে, কিন্তু কি হলো? সবচেয়ে সুখের মুহূর্তটা আসার আগেই এই ছোট্ট জীবনের সবচেয়ে অসহায় হৃদয় রক্তাক্ত করা মুহূর্তটা তার দরজায় এসে হানা দিল। চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল এতদিনের সুধাময় আকাঙ্ক্ষাগুলো। চোখ বুজে ফেলল তিহান। সেই যুবক বয়স থেকে মেয়েটাকে প্রচন্ড রকম ভালোবাসে সে, কিন্তু আজ পর্যন্ত কখনো তার শরীর ঘনিষ্ঠ স্পর্শে ছুঁয়ে দেওয়ার কথা মনেও আনেনি। উল্টে সবসময় সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে আগলে রেখেছে। অথচ আজ এমন একটা দিনে সে প্রথমবারের মতো ব্যর্থ হয়ে গেল। মেয়েটাকে তার আগেই অন্য কেউ ছুঁয়ে ফেলল। কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তা মনের ভেতরেই চেপে রেখেছে তিহান। তোহার মধ্যে যে যন্ত্রণাটা হচ্ছে, সেটার কাছে তার এই ক্ষুদ্র ব্যথা খুবই তুচ্ছ, সহজেই উপেক্ষা করার মতো। তোহার কোমল হাতটা নিজের শক্তপোক্ত হাতের মাঝে টেনে নিল তিহান। গালের সাথে চেপে ধরে কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল তোহার মুখপানে। খুব গভীরভাবে দেখলে বোঝা যায় ফর্সা মুখটা কেমন করে বিষাদ ব্যথার আচ্ছাদনে ঢেকে গেছে। তিহান আলতো করে ঠোঁট ছোঁয়ালো সেই মেহেদি রাঙা হাতের তালুতে। অস্পষ্ট স্বরে বলল, তোমাকে সেই সময়টা রক্ষা করতে পারেনি, ক্ষমা করে দিও এই ব্যর্থ প্রেমিককে। কাজে এসেছে। আরমান সাহেবের জরুরি তলব শুনে বেশ হন্তদন্ত হয়ে এই ধুলোঝড়ের মধ্যেই রওনা দিয়েছিল সে। এখনো বৃষ্টি নামেনি, তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে। আফিয়া আস্তে করে দরজা খুলল। ঘাড় ফিরিয়ে মাকে দেখে চট করে তোহার হাতটা নামিয়ে রাখলো তিহান। উঠে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করতে করতে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবে মা? আফিয়া হাসলো, প্রসন্ন কণ্ঠে বলল, তোর অপেক্ষার পালা শেষ হলো বলে কাজী এসে পড়েছে। আফিয়া বেরোতেই ঘরের লাইট জ্বেলে দিল তিহান। সে কৃত্রিম আলোতে ঘুমের মাঝেই হালকা করে চোখ কুঁচকাল তোহা। তিহান কাছে গেল, মাথায় হাত রেখে নরম স্বরে ডাকলো, দেহু। এক ডাকেই টনরা কেটে গেল তোহার। পিট পিট করে চোখ খুলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সে। হুড়মুড় করে উঠে বসতে বসতে এদিক ওদিক দেখল। এলোমেলো কণ্ঠে বলল, কিছু হয়েছে? তিহান মনোযোগ দিয়ে তাকালো। মেয়েটার চুল অগোছালো, শাড়ি অগোছালো, গলায় পরানো গহনাগুলো এঁকে বেঁকে আছে। নাকের টানা নটটা সেই প্রথম থেকেই খুলে নাকের পাশে ঝুলছে। চোখের পাপড়িগুলো মনে হচ্ছে ঘুমের কারণে একটার সাথে আরেকটা লেগে আছে। মুখে শ্বাস নেই, কিন্তু এতেও যেন অপ্রতিম নিরুপম লাগছে। বউরা থাকে পরিপাটি সাজসজ্জায় মোড়ানো, তবে তার বউটা একটু অন্যরকম, অগোছালো বউ। এতে অবশ্য কোনো আফসোস হচ্ছে না তিহানের। মেয়েটাকে সাধারণেই অসাধারণ লাগে সব সময়। তাদের বিয়েটাও তো একেবারেই অন্যরকম। নতুবা কোনো মেয়ের ভাগ্য হয় স্বামীর ঘরে বসে বিয়ে করার? তোহা উত্তরের আশায় ফ্যালফ্যাল বিমূঢ় হয়ে চেয়ে রয়েছে তিহানের দিকে। কি নিষ্পাপী না দেখাচ্ছে তাকে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। বিছানায় কুচকানো চাদরটা টেনে সোজা করতে করতে বলল, মাথায় ঘুমটা টেনে বসো, কাজী সাহেব ঘর আসবেন বিয়ে পড়াতে। প্রথমবার এই কথাটা ধরতে পারল না তোহা। মনে হলো সে হয়তো কিছু ভুল শুনেছে। তবুও তিহান তো ঘুমটা দিতে বলল। মাথায় শাড়ির আঁচল টেনে নিতে নিতে সে ক্ষীণ স্বরে প্রশ্ন করল, বিয়ে? তিহান হাসলো আরো একবার। তোহা জানে না যে তিহান কাজী ডাকতে বলেছে। ও তখন ঘুমোচ্ছিল। মেয়েটা ভেবেছে কি তাকে এতটাই ঢিলে ঢালা তার প্রেমিক? অনেক অপেক্ষা হয়েছে, আর না। চাদরটা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তিহান। তোহার চোখে চোখ রেখে বলল, তো তুমি কি ভেবেছ তুমি বিয়ের শাড়ি পরে বধূ বেশি বসে থাকবে আর আমি তোমাকে বিয়ে না করে ছেড়ে দিব? অসম্ভব। আতিয়া বসেছে তোহার এক পাশে, অপর পাশে বসেছে আফিয়া। তোহার মাথায় এখন শাড়ির আঁচলের বদলে স্থান পেয়েছে আতিয়ার সেই বিয়ের ওড়নাটা। নাকের নটটা আবারও পরিয়ে দেয়া হয়েছে।
বিছানার অপর পাশে বসেছে তিহান আর আরমান সাহেব আর আমজাদ সাহেব। কাজী বসেছে চেয়ারে। ছোট খালা, ছোট খালু, কাজিনরা, সৌহার্দ্য, নিশা, তুর্য সবাই আছে ঘরে। তোহার দৃষ্টি নামানো বিছানার চাদরের দিকে। চোখে মুখে হতভম্ব লাজুক ভাবের মিশেল রং। তিহানের পরনে সেই সাদা পাঞ্জাবি আর সাদা টুপি। তিহানের হাত ধরা আরমান সাহেবের হাতে। কাজী সাহেব কিছু বলছেন। তোহা অন্য চোখে এক নজর তাকালো। লোকটার সারা মুখে অদ্ভুত একটা আত্মতৃপ্তি। খানিক বাদেই তিহান তার সেই ভারী পুরুষালী কণ্ঠে বলল, আমি মোহরানা মেনে নিয়ে কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম। শিউরে উঠল তোহা। মনে হলো কেউ যেন বিদ্যুৎ পিষ্ট করে দিয়েছে তাকে। লাজুক মুখটা আরো একটু ঝুঁকে গেল। এই মুখটা সে তুলবে কি করে? বাইরে থেকে একটা বজ্রপাতের শব্দ হলো। তিহান সাইন করলো কাবিন নামায়। কাজী সাহেব আবারও বলতে শুরু করলেন কথাগুলো তোহার উদ্দেশ্যে। তোহা শুনছে খুব মন দিয়ে। খানিক বাদে কাজী তাকেও প্রশ্ন করলেন। তোহা সময় নিল। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কোলের উপর রাখা হাতে। এত সুখ কি তার সহ্য হবে? খানিক বাদে সে নিচু স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। 3 বার উত্তর দিয়ে সাইন করলো তোহা। বৃষ্টি নামলো তখনই। প্রবল ঝুম বৃষ্টি। তীব্র জলপাতের আওয়াজ শোনা যাচ্ছে। সমস্ত পরিবেশ মধুর হয়ে উঠেছে। ধুয়ে মুছে যেতে শুরু করেছে সকল বিষাদ। প্রকৃতি প্রেমময় হয়ে উঠেছে শ্রাবণের অঝোর ধারার প্রেম বর্ষণে। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন প্রেমপত্রের ন্যায় অনুপম রূপে নেমে আসছে পৃথিবীর গায়ে। তিহানকে দেখে মনে হচ্ছে তার থেকে সুখী মানুষটি এ পৃথিবীতে আর নেই। জগতের বিদ্যমান সমস্ত সুখ যেন সৃষ্টিকর্তা তার এই ঘরটাই ঢেলে দিয়েছেন। এই যে সামনে বসা মেয়েটা, এই মেয়েটা বাস্তবে কি তার হয়ে গেছে। পবিত্র পূর্ণতায় ছেয়ে গেছে তার এত প্রতীক্ষার ভালোবাসা। এতদিনের প্রেম কাহনের পরিসমাপ্তিটা ঘটে গিয়েছে অবশেষে। বিয়ে পড়ানো শেষ হতেই গলা ছাড়ল তিহান। আরমান সাহেবের দিকে চেয়ে সবার সামনেই বলল, খালু, আমার কিছু কথা ছিল। আরমান সাহেব হাসলেন, বললেন, খালু না, বাবা বলো। হাসলো তিহানও, বলল, আমি আর কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না বাবা। যারা একটা ঘটনার কোনো কিছু বাজবিচার না করে নির্দ্বিধায় বাজে কথা বলতে পারে, তাদের পিছিয়ে টাকা নষ্ট করে খাওয়া দাওয়া করানোতে আমার মত নেই। বিয়ে হয়ে গেছে, ব্যাস। আজ থেকে আমার বউ আমার সাথে থাকবে। আরমান সাহেব শব্দ করে হাসলেন। তিহানের কথায় কোনো রকম আপত্তি প্রকাশ করলেন না। সবার মুখে মিটি মিটি হাসি। তোহা কিং কর্তব্য বিমর। লোকটা কি সব বলছে সবার সামনে। মিষ্টি মুখ করা হলো। অল্প অল্প করে সবার সাথেই কথা হলো তোহার। নিশা তো কেঁদেই ফেলেছিল। সে তখন তোহাকে একা রেখে গিয়েছিল বলেই ঘটনাটা ঘটেছে। তিহান অবশ্য তাকে মাঝপথেই থামিয়ে দিয়েছে। বলেছে এ বিষয়ে যেন আর কেউ কোনো কথা না বলে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বোনকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখলো তুর্য। বোনটা তার খুব আদরের, খুব বেশি স্নেহের। একে একে সবাই চলে গেল রুম থেকে। রুম ফাঁকা হলো। থাকলো শুধু আফিয়া আর তোহা। আফিয়া খাবার নিয়ে আসলো। তিহান খালুদের সাথে বেরিয়ে যাওয়ার আগে তোহাকে খাইয়ে দেওয়ার কথা বলে গিয়েছিল। তোহাকে পেট ভরে খাইয়ে দিয়ে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে দরজা ফিরিয়ে বেরোলো আফিয়া। তোহা চুপচাপ বসে রইল বিছানায়, তার নিজের মানুষটার অপেক্ষায়। রাত 10:30টার দিকে রুমে আসলো তিহান। বাইরের প্রবল বৃষ্টির শব্দে মুখরিত, উজ্জীবিত চারিপাশ। প্রেমের পবিত্র সুগন্ধে সারা ঘর মোমো করছে। তিহান জানলার কাজ সরিয়ে দিল। হু হু করে বাতাস ঢুকে পড়ল রুমে। ঠান্ডা থেকে ঠান্ডাতর হয়ে উঠেছে পরিবেশ। তিহান আলমারি খুলল। একটা খাম বের করে এগুলো খাটের দিকে। তোহা বসে আছে মধ্যিখানটায়। সে প্রবেশ করা মাত্রই সেই যে মাথা নামিয়েছে তো নামিয়েছেই। তিহানের মুখে চাপা হাসি। তোহার কাছাকাছি যেয়ে বসতেই আরো একটু নতজানু হলো তোহা। তিহান আলতো করে তার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল, মোহরানার টাকা পরিশোধ করে দিলাম। মোটা খামটা একবার পরখ করে নিল তোহা। অস্বস্তি নিয়ে মিনমিনিয়ে কণ্ঠে বলল, আমি কি করব টাকা দিয়ে? এটা তোমার অধিকার। বলে তোহার থুতনি ধরে মুখটা উঁচু করল তিহান। কিছুক্ষণ লজ্জারাঙার রক্তিম চেহারাটা তৃপ্তি ভরে দেখে নিয়ে আচমকায় তোহার দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছোয়ালো। কি পবিত্র সে স্পর্শ! কোনো কামকতা নেই, আছে শুধুই নরম কোমল একজোড়া ঠোঁটের পবিত্র ভালোবাসার স্নিগ্ধতম বহিঃপ্রকাশ। খুব সময় নিয়ে গাঢ় চুমু খেল তিহান। এই প্রথম।
হ্যাঁ, এই প্রথমবার তোহার সজ্ঞানে তিহান তাকে কপালে চুমু খেলো। এর আগে অবশ্য ঘুমের মাঝে দু একবার ঠোঁট ছুঁয়েছে, কিন্তু এতটা তীব্রতা প্রগাঢ়তা নিয়ে কখনোই নয়, বা তোহাও তা উপভোগ করেনি কখনো। তোহার চোখ বন্ধ, তার নিজের মানুষটার প্রথম ঘনিষ্ঠ ছোঁয়া, তার উষ্ণ অধরে স্পর্শ, তার ছোট্ট কপাল দেয়। সুখে নাকি অজানা কোনো পিছু টানে হঠাৎই মুখের জল ভারী হয়ে উঠল। আটকানো চেষ্টা করেও লাভ হলো না, ডুকরে কেঁদে উঠল তোহা। তিহান ঠোঁট সরালো, চোখের পানিগুলো গাল গড়িয়ে যাওয়ার আগেই মুছে ফেললো হাত দিয়ে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, ওই স্মৃতিগুলো মুছে ফেলো, শুধু এটুকু মনে রাখো, আমি সবসময় আছি। সে যাই হয়ে যাক না কেন, এই আমিটার মৃত্যুর আগ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্তে তাকে তোমার পাশে পাবে। তোহা কাঁদলো, খুব করে কাঁদলো, মন উজাড় করে কষ্টগুলো তিহানের বুকের উপর নিংড়ে দিল। তিহান তাকে জড়িয়ে ধরে রাখলো আষ্টে পিষ্টে, খুব শক্ত করে। একসময় কান্না থামলো তোহার, বুক থেকে মাথা তুলে তিহানের বাহুর দিকে চোখ পড়ল। রক্তের ছাপগুলো শুকিয়ে গেছে সাদা পাঞ্জাবিতে, স্পষ্ট সেই রক্তগুলো দেখে মনটা ভেতরে ভেতরে আবারও হু হু করে উঠল। চোখে মুখে অদ্ভুত আকুলতা নিয়ে জায়গাটা হাত দিয়ে ছুঁয়ে দিল। তোহা ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার খুব লেগেছে তাই না? না। মিথ্যা বলছেন। তিহান উত্তর দিল না, অমায়িক হেসে উঠে দাঁড়ালো, বোতামগুলো খুলে পাঞ্জাবিটা গা থেকে ছাড়িয়ে নিল। সোফার উপর তা মেলে দিতেই খট করে পকেট থেকে কিছু একটা পড়ল ফ্লোরে। উবু হয়ে জিনিসটা হাতের মুঠোয় নিল তিহান। এটা আনতেই সকালে বেরিয়েছিল, এটার জন্যই ওই সময়টায় তোহার পাশে থাকতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল তিহান, জিনিসটা পাজামার পকেটে ভরে নিয়ে কোমল কণ্ঠে বলল, মা খাইয়ে দিয়েছিল? পেট ভরেছে? ভরেছে। তিহানের পরনে সাদা চিকন হাতার গেঞ্জি, শক্ত সামর্থ্য পুরুষালী শরীরটা এই ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে গেছে। বেহায়া দৃষ্টিতে মানুষটাকে দেখতে দেখতে হঠাৎ বাহুতে চোখ আটকে যেতেই আটকে উঠল তোহা। তিহান তখন তারই দিকে এগিয়ে আসে, সে কাছাকাছি এসে বসতেই সেই বাহু পুনরায় আঁকড়ে ধরল তোহা। নিদারুণ কষ্ট নিয়ে বলল, কিভাবে খামছেছি আমি? আল্লাহ, আপনি কি পাগল নাকি? আমাকে থামাবেন না তখন? তুমি যন্ত্রণায় কাতর হয়ে খামচাচ্ছিল, আর আমি থামিয়ে দিব? এও সম্ভব? শীতল কণ্ঠে বলল তিহান। তারপর আস্তে করে তোহার নাকের নটটা খুলে নাকের কাছে ক্লিপ দিয়ে আটকানো অংশটা খুলতে খুলতে বলল, দেখেছ সে কখন থেকে সব ভারী জিনিস পরে আছে, তুমি আমার খেয়ালই হয়নি করে দেয়ার। কতটা অধম আমি। বলে নিজ হাতে একে একে সব গহনা খুলে পাশে রাখলো সে। এরপর নির্বিকার ভঙ্গিতে সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা লাল বক্স বের করলো। সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া স্বর্ণের ছোট্ট কানের দুল, একটা চিকন চেন আর দুটো চুড়ি। তোহা অসহায় চোখে চেয়ে রইল। লোকটার পাগলামি কোনোদিনও কমার নয়, স্বামী হোক বা প্রেমিক, সে পাগলামি করেই যাবে। তোহার অসহায় মুখের চাহনি সহজেই বুঝতে পারল তিহান। গলায় আগের পরানো নীল লকেটটার উপরই এই চেনটাও পরিয়ে দিতে দিতে সে কানের কাছে ফিসফিসিয়ে বলল, নতুন বউকে এমন খালি রাখতে হয় না, আমি নিরুপায়। কথাটা শেষ হওয়া মাত্রই তোহা চোখ বুজে ফেলল। লোকটার এই ভয়ঙ্কর ভালোবাসা সে ধারণ করতে পারছে না। হৃৎপিণ্ডটা কাঁপছে তীর তীর করে। জিনিসগুলো পরিয়ে দিয়ে সরে গেল তিহান। তোহা চুপচাপ বসে আছে। তিহান কিছুক্ষণ একধানে বসে থেকে পকেট থেকে কাজল বের করলো, বলল, বলেছিলাম না একদিন তোমার চোখে কাজল পরানোর খুব শখ আমার। এই কয়দিন নানা ব্যস্ততে আনতে পারিনি। সকালে মার্কেটে গেলাম কাজল আনতে, নিয়েও আসলাম, কিন্তু আসার পরে তোমাকে দেখে আর সেটার কথা আমার মনে ছিল না। এখন যখন পকেট থেকে পড়লো তখন মনে হলো। এতটুকু বলে থামল তিহান। কাজলের পেন্সিলটাকে পরখ করে নিয়ে তোহার চোখে চেয়ে আবদার জড়ানো কণ্ঠে বলল, এখন পরে একটু বিশ্বাস করো, আমি ব্যথা দিব না, খুব সাবধানে পড়াবো। তোহা আচমকাই হেসে ফেলল। কতক্ষণ পর সে হাসলো মন খুলে, প্রাণ খুলে। তিহান মুগ্ধ হয়ে দেখলো সেই হাসি। খানিক পরে হাসি থামল তোহার, মুখ এগিয়ে বলল, পড়ান। তিহান পড়ালো। অনেকটা সময় নিয়ে একটু আগ্রহ ছড়িয়ে গেছে, তবুও যেন অগাধ শান্তি হচ্ছে কোথাও। তোহা পিট পিট করে তাকালো। তিহানকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে মিষ্টি স্বরে বলল, শখ মিটেছে আপনার? তিহান একইভাবে চেয়ে থেকে স্বগোক্তি করল, খুব মিটেছে।
প্রেম বর্ষণের তেজ বেড়েছে। উল্টো দিকে বাতাস বইছে, ফলস্বরূপ বৃষ্টির ছাট বিছানা পর্যন্ত এসে যাচ্ছে। তিহান লাইট নিভিয়ে দিয়ে এলো। তুহা মাত্র শুয়েছে, চোখে মুখে পানির ফোঁটা লাগাই সে নরম গলায় বলল, জানালাটা আটকে দিন, ওপাশে ঘুমালে আপনি তো ভিজে যাবেন। তিহান জানালাটা লাগালো না, তোহার পাশে কাত হয়ে শুয়ে পড়ে এক হাত মেলে বলল। আসো। তোহা কাছে আসলো, বুকে মুখ গুজলো, পিঠে তিহানের হাতের ছোঁয়া পেতে কেমন উষ্ণতার আবরণে মুড়িয়ে গেল। ঠান্ডা পরিবেশটা হঠাৎই আবেগী হয়ে উঠল। সে সময় বৃষ্টির ছাটগুলো গায়ে পড়তে মনে হলো না, আসলেই এই জলকণাগুলোর খুব বেশি প্রয়োজন ছিল। এই অতিরিক্ত উষ্ণ আবেশটা একটু উপশম করার জন্য হলেও প্রয়োজন ছিল। তোহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে তিহান প্রথমবারের মতো উচ্চারণ করল, ভালোবাসি। তোহা নিশ্চুপ নিবিড় হয়ে রইল খানিকক্ষণ, তারপর মিহি স্বরে বলল, আপনাকেও। তিহানকে শুনতে চাচ্ছে, বসতে অসুবিধা হলো না তোহার, তবুও কথাটা যেন গলা পর্যন্ত এসে আটকে গিয়েছে। লজ্জাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীর মধ্যখানটায় ঠেকে গেছে। তিহান বোঝে না কিছুই, হয়তো উত্তরের অপেক্ষা করছে। খানিকক্ষণ লজ্জা খেলার পর তোহা বলেই দিল, ভালোবাসি। কণ্ঠ খাদে নামানো, খুব মন দিয়ে শুনলে তবেই কথাটা বোধগম্য হবে কারো। হাসলো তিহান, হাতের বেষ্টনী আরো একটু দৃঢ় করে আদুরে গলায় বলল, আপনাকেও। ঘুমাও। ভোর হলো, বৃষ্টির তাণ্ডব বিদায় নিয়েছে সেই মাঝরাতে। কাল রাতের আবহাওয়ার লেশ মাত্র নেই এই রং বদলের প্রকৃতিতে। জানালার ফাঁকগুলি নিস্তেজ আলো আসবে আসবে করছে। সূর্য পুরোপুরি ওঠেনি এখনো, গাছের পাতা চকচক করছে। মনে হচ্ছে কোনো দুধ এসে প্রকৃতিকে নরম ছোঁয়ায় ধুয়ে মুছে পবিত্র করে গেছে। তিহানের ঘুম ভাঙল, তার মেলে রাখা বাহুর উপর মাথা রেখে বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে মেয়েটা। একটা হাত আলতো করে তার কোমরে রাখা, আর আরেকটা হাত বুকের সাথে লেগে আছে। আনমনে হাসল তিহান, প্রসারিত বিস্তৃত পরিপূর্ণ হাসি। কত অপেক্ষাই না সে করেছে এমন একটা ভোরের জন্য, যখন এই মেয়েটা তার সাথে থাকবে সর্বক্ষণ আজীবন। মেয়েটাকে সে ছুঁয়ে দিতে পারবে কোনো বাধা ছাড়াই। তোহা তখন গভীর ঘুমে, ভরসার মানুষটার বাহু ধরে সে নিশ্চিন্তে ঘুম দিয়েছে। সব দুঃখ কষ্ট নিভিয়ে তার ঘুমন্ত মুখে ভর করেছে এক মুঠো সুখের কিরণ। আলতো করে তোহার হাতটা সরিয়ে তাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসল তিহান। এক পায়ের কাপড় হাঁটু অবধি উঠে গেছে, আঁচলের অবস্থা বর্ণনার মতো না। ছোট্ট করে একটা শ্বাস ছাড়ল তিহান। বিছানা থেকে নেমে খুব সন্তর্পণে পায়ের কাপড় নামিয়ে দিল। আঁচলটা দিয়ে কোনো রকমে তোহাকে আবৃত করে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। অতপর এগিয়ে গেল বারান্দার দিকে। আকাশে আজ আগুন লেগেছে, পূর্ব দিগন্ত যেন দাবানলে পুড়ে ছাড়খাড় হচ্ছে। সেই দাবানলের রক্তিম লালাভ আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে। শিল্পীর রং বাক্সের লাল কমলা রংটা বোধহয় ভুলবশত ছিটকে পড়ে গিয়েছে আকাশের গায়ে। কমলার সাথে লাল রংটা খুব যত্নের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আকাশে অগ্নিকাণ্ড ঘটানো সেই বিশাল অগ্নিবলয়টা খুব ধীরে ধীরে উদয় হচ্ছে। উষার আলো ছড়িয়ে পড়ছে সবখানে। বারান্দার রেলিংয়ে হাত রেখে একাধারে সেদিকে চেয়ে রয়েছে তিহান। তার ধূসর চোখের উপর লালাভ আকাশের প্রতিচ্ছবিতে অদ্ভুত একটা সংমিশ্রণ ঘটে গিয়েছে। গুটিসুটি পায়ের আবির্ভাব উপস্থিতি টের পেতেই ঘাড় ফিরালেও তিহান। তোহা এসেছে। রেশম কালো চুলগুলো এলোমেলো সিঁথিতে ভাগ হয়ে পড়ে আছে দুপাশে। সদ্য ঘুম ভাঙা মায়াবী চেহারায় মায়া বহুগুণ বাড়িয়ে দিয়েছে চোখের নিচে ল্যাপটানো কাজল রংটা। ঘুম থেকে উঠে মনে হয় চোখ কষলেছে। শাড়ির আঁচল এবড়ো করে কাঁধে উঠানো, মসৃণ কোমর সম্পূর্ণ দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই এতদিনের অভ্যাসবশত মুহূর্তে দৃষ্টি সরালো তিহান। পরক্ষণে নিজের কাজে নিজেই হেসে ফেলল ভেতরে ভেতরে। তোহা পাশে এসে দাঁড়িয়েছে। তিহান তার দিকে ফিরে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ। অতপর নির্দ্বিধায় উন্মুক্ত কোমরে হাত গড়িয়ে খুব কাছে টেনে নিল। চমকে উঠল তোহা, গলা শুকিয়ে মরুভূমি। পর মুহূর্তে মাথায় এলো এ লোকটা তো এখন তার স্বামী, তাকে ঘনিষ্ঠভাবে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার প্রাপ্ত। কোনো রকমের চেহারার উপচে পড়া লজ্জাটাকে সামলে নিল সে। আলতো করে হাত রাখলো তিহানের বুকের ওপর। সূর্যের আর রক্তিম লালিমা ছেয়ে পড়েছে দুজনের সর্বাঙ্গে। তিহান ঠোঁট ছোঁয়ালো তোহার কপালে, খুব যত্ন করে আদর করে গভীর চুমু খেলো। অতপর বুকে জড়িয়ে নিয়ে আনমনে বলে উঠল,
এক রক্তিম শ্রাবণে তুমি আমার হয়ে গেলে প্রেমবতী।